মাথার উপর চলতে থাকা ফ্যান গটগট করে আওয়াজ তুলছে। অতিরিক্ত গরমের জন্য ব্যান্ডেজ করা জায়গায় অসম্ভব চুলকোচ্ছে আওয়াদের। সে চাইলেও নিজের মতো করে কিছু করতে পারছে না। এপাশ ওপাশ করে হাজার চেষ্টা করলেও ঘুম তার চোখে ধরা দিল না। তোহফা সে কখন গেছে গোসলে, এখনো ফেরার নামগন্ধ নেই। নিরাশ হয়ে আওয়াজ দীর্ঘ নিঃশ্বাস ফেলে দরজার নিকট তাকাতেই দেখল তোহফা মাত্র ঘরে ঢুকছে। তার চুলের গোছা বেয়ে ঝরছে জলের বিন্দু। জলের বিন্দু বেয়ে তোহফা নীল রঙের ত্রিপিস ভিজে একাকার। নাকের ডগায় বিন্দু বিন্দু পানির ফোঁটা মুক্তোর সন্ধান দিল আওয়াদের মনের কোণে। ইচ্ছে হলো বলতে, আমার কাছে এসো তোহফা, ওই মুক্তগুলো একটু ছুঁয়ে দেই। তবে বলা হলো না। মনের কথা মনের মাঝেই সীমাবদ্ধ হয়ে রয়ে গেল। তোহফা কোনো দিকে না তাকিয়ে সোজা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বসল। ভেজা চুলে চিরুনি অভিযান শেষ করেই উঠে দাঁড়ালো। বিছানার কোণে তাকাতেই সে দেখল আওয়াজ গভীর তন্দ্রায় নিমজ্জিত, মাথায় পায়ে এবং হাতে ব্যান্ডেজ। তোহফার ভেতরে ভেতরে খুব অনুশোচনার সৃষ্টি হলো। মানুষটাকে নিয়ে মজা না করলে হয়তো এমন পরিস্থিতি হতো না। কোথাও তার জন্য মানুষটা এত কষ্ট পাচ্ছে। হঠাৎ তোহফা কি ভেবে এক পা দুপা করে আওয়াদের কাছে এগিয়ে গেল। পল্লব জোড়া বন্ধ, ফর্সা গালে খোঁচা খোঁচা চাপ দাড়িতে মানুষটাকে একটি বেশি আকর্ষণীয় লাগে। ছেলেদের গোলাপি ঠোঁট সে বহু দেখেছে, তবে আওয়াদের গোলাপি ঠোঁট কেন জানি তোহফাকে একটু বেশি মুগ্ধ করে। আওয়াদকে পা থেকে মাথা অবধি পরখ করে তোহফা আওয়াদের আরও একটু কাছে গিয়ে গেল। খুব কাছে যেতেই ঢিপ ঢিপ করে আওয়াজ তুলল বক্ষস্থলে। শরীর কাঁপতে রইল। সবকিছু উপেক্ষা করে তোহফা ধীরে ধীরে তার মাথা নিচে করে আওয়াদের কপাল বরাবর তার ওষ্ঠদ্বয় ছুঁয়ে দিল। একবার দুবার তিনবারের সময় আচমকা আওয়াজ চোখ খুলে থাকাতেই তোহফা এক লাফে পিছুপা হতেই ধপাস করে নিচে পড়ে গেল। মা গো বলে চিৎকার করে উঠতেই আওয়াজ হা হা করে হেসে উঠল। অন্যদিকে তোহফা নিজের বোকামির জন্য এভাবে ধরা পড়ে গেছে ভাবতেই লজ্জায় মরিমরি অবস্থা। আর আওয়াজ সে তো হাসতে হাসতে তার ডান হাত পেটে চাপ দিয়ে বলল, ভুল টাইমে চোখটা খুলে ব্রেক করে ফেললাম দেখি। ইস, বউটা ব্যথা পেল খুব, তবে মনে হচ্ছে ব্যথার থেকে বেশি লজ্জা পেল। সুন্দরী বউ যদি এভাবে লজ্জা পায় তবে এই অসুস্থ বরের ইচ্ছে করে ওই লজ্জা মালতীকে একটু ছুঁয়ে দিই। তোহফা মুখ ফুটে কিছু বলতে যাবে তার আগেই হুড়মুড় করে ঘরে ঢুকলো লিমা ও ইলা। লিমা ও ইলাকে দেখে তোহফার নিজেকে আরো অসহায় মনে হলো। আজ সবাই তাকে লজ্জা দিয়ে মেরে ফেলবে নিশ্চিত। অন্যদিকে ননদকে এভাবে ফ্লোরে বসে থাকতে দেখে ইলা দৌড়ে তুলতে এলো তাকে। তুমি পারলে কিভাবে তোহফা? ইলার কথায় তোহফা অসহায় চোখে আওয়াদের দিকে তাকালো। আওয়াজ তখনও হেসে যাচ্ছে। আওয়াজকে এমন করে হাসতে দেখে লিমা জিজ্ঞেস করলো, আপনি এভাবে হাসছেন কেন? আর তোহফা পড়ে গেল কিভাবে? আওয়াজ দুই ভাবির কথায় হাসতে হাসতে বলল, ভাবি, আপনাদের ননদ চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে, তাই এইভাবে মেঝেতে আসন পেতে বসে পড়েছে। কথাটা বলতে বলতে আরো হেসে উঠল আওয়াজ। আওয়াদের কথা ইলা এবং লিমা দুজনে একে অপরের চেহারায় চেয়ে বুঝতে চাইল কি হয়েছে। তৎকালীন কিছু না বলে রয়ে শুয়ে ইলা জিজ্ঞেস করলো, চুরি করতে গিয়ে ধরা পড়েছো কিভাবে? আর কি চুরি করতে গেছে? আপনাদের ননদ। ভাবি, ওনার কথা একদম বিশ্বাস করবে না। আমার ঘরে আমি কি চুরি করব বলো তো? তোহফার কথায় ওরা দুজন ছাই দিল। ওদের ছাই পেয়ে আওয়াজ নিজের হাসি কন্ট্রোল করে বলল, সেটা আপনার ননদকে জিজ্ঞেস করেন, সে কি চুরি করতে গিয়ে ধরা পড়ল। আমাদের কথায় ইলা তোহফার দিকে ফিরে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই তোহফা ঢোক গিলে বলল, তোমাদের মা ডাকছে, এক্ষুনি চলো, আমিও আসছি। উনি ব্যথায় উল্টোপাল্টা বকছেন, ওনার কথায় কেউ বিশ্বাস করো না। চলো চলো। দুই ভাবিকে টেনে নিয়ে ঘরের বাহিরে চলল তোহফা। পিছু ফিরে আওয়াদের দিকে কটমট করে এক নজর চাইতে ভুলল না সে। ওই চোখের নজরে তোহফা বলছিল, অসভ্য লোক একটা, ইচ্ছে করে দিই একটা। আর তোহফার এমন দৃষ্টি দেখে আওয়াজ অভিনয় করে ডান হাত বুকে রেখে তোহফাকে চোখের ইশারায় বোঝালো, ইস, ওই চাহনিতে আজ আমি শেষ। সময় ঘড়িতে বিকাল 5টা। 15 মিনিট আগেই আসরের আজান শেষ হয়েছে। তোহফা আড়মোড়া ভেঙে পশ্চিম থেকে পূর্ব দিকে ফিরেছে। তন্দ্রা হালকা হতেই টিপ টিপ করে চোখ খুলতেই সে ধরফড়িয়ে শোয়া থেকে উঠে বসলো। তোহফাকে বুঝতে দেখে আওয়াজ নিজেও ভয় পায়। হঠাৎ তোহফার ভয় পাওয়ার কারণ বুঝতে পারে না।
তোফা কোনো মতে চোখ ডলতে ডলতে বলে। ওভাবে কি দেখছিলেন? আমি তো ভয় পেলাম। তোফার কথায় আওয়াজ চোখ মোটা করে বলল, ঘরের বউকে দেখছি, দেখা কি বারণ নাকি না পাপ? এখানে ভয় পাওয়ার কি আছে? না, সেটা হতে যাবে কেন? এমনিই বললাম আর কি। তবে এমনভাবে তাকিয়েছিলেন, আমার বুকটা ধকধক করছে ভয়ে। না, আমি মনে করলাম খুব বড় অপরাধ করে। করা আর হলো কই? তুই কই আর আমি কই? সুখের তাড়নায় আমি দিশেহারা, আর পানিবিহীন তুই মৃতপ্রায়। লিমা নিচু হয়ে তার নয়ন তারা গাছের আগা ছুঁয়ে দিতেই এক ফোঁটা মুক্তোর দানা ঝরে পড়ল তার চোখ থেকে নেতিয়ে থাকা বাদামি রঙের পাতায়। হঠাৎ লিমার মনে হলো গাছটা বলছে, তুই কাঁদিস না লিমা, একদিন তুই তোর লক্ষ্যে ঠিক পৌঁছে যাবি। আজ যত কষ্টে তোর দম বন্ধ লাগে, একদিন তত সুখে তোর খুশি লাগবে। লিমা আপন মনে হাসে, উঠে দাঁড়ায়, বারান্দা ছেড়ে নিজের ঘরে যেতেই পুরো ঘরে চোখ বুলায় খানিকটা সময়। তারপর ঘর ছেড়ে বেরিয়ে তার বাবার রুমে যায়, যেখানে তার বাবা প্যারালাইসিস হয়ে শুয়ে আছে। বিকালে সে তার বাপের বাড়ি এসেছিল একটা জরুরি কাজে। কাজ শেষ হলেও বাড়িতে ফিরতে ইচ্ছে করছিল না, তাই সে কিছু সময় এখানে কাটিয়ে এখন বাড়ি ফেরার উদ্বেগ হয়। মনির হোসেন চোখ বুজে শুয়ে আছেন। লিমা পাশে বসে বাবার মাথায় হাত বুলিয়ে দিতেই মনির হোসেন চোখ খুলে তাকান। মেয়েকে দেখে কিঞ্চিত হাসে, কাপা কাপা হাতে লিমার মাথায় হাত বুলিয়ে দেয়। তবে বেশিক্ষণ সে হাত লিমার মাথায় রাখতে পারেন না, পড়ে যায় বিছানায়। লিমা বাবার হাতটা আঁকড়ে ধরে বলে, জানোই তো হাতে শক্তি নেই, তবু এত কষ্ট করার মানে কি? মেয়ের কথায় আবারও মলিন হাসেন মনির হোসেন। তারপর সময় নিয়ে ধীর কণ্ঠে বললেন, তোর মাকে টাকা দিস না। মা যখন তখন টাকা চাইলে দিবি না। কেন, কি হয়েছে বাবা? কিছু হয়নি, তবে হতে চলছে হয়তো। তোর মায়ের আমাকে এখন ভালো লাগে না, তাই সব সময় ফোনে কার সাথে যেন কথা বলে, আর মাঝে মাঝেই তোর থেকে টাকা নিয়ে তাকে দেয়। সেদিন শুনলাম বলছে সময় এলে আমি চলে যাব তোমার কাছে। লিমা আশ্চর্য হয় তার বাবার কথায়, নিজেকে স্থির করে বলে, বাবা, তুমি শিওর? হ্যাঁ। লিমা উঠে দাঁড়ায়, মনির হোসেনের উদ্দেশ্যে বলে, ব্যাপারটা আমি দেখছি বাবা, চিন্তা করো না। আর তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো। আর শোনো, প্রয়োজন পড়লে মাহিন চাচা এলে আমাকে ফোন দিতে বলো। লিমা তার গতি বাড়িয়ে বের হয়ে যায় ঘর থেকে। আপন মনে অনেক হিসেব কষাকষি করে। একসময় তার মনে হয় তার বাবার বলা কথাগুলো কতটা সত্যি এটা তার জানা প্রয়োজন। তাকে দেখতে হবে এমন কিছুই হয়েছে কিনা। চিন্তায় বিভোর হয়ে বড় রাস্তার পথ ধরে হাঁটতে থাকে। সেখান থেকেই রিক্সা বা অটো নিয়ে ও বাড়িতে ফিরতে হবে। ফোনের পাওয়ার বাটনে চাপ দিতেই হাস্যোজ্জ্বল ভাইয়ের চেহারাটা ভেসে এলো। মুখটা ধক করে উঠতেই ফোনটা বুকের মাঝে লুকিয়ে নিল। বিড়বিড় করে বলল, এভাবে কেন হারিয়ে গেলি ভাই? তোকে যে আমি খুব মিস করি। মৃত্যু কেন এত ভয়ানকভাবে তোকে আমাদের থেকে নিয়ে গেল? আজ তুই চলে যাওয়ায় আমাদের সুখের সংসার ধ্বংস হয়ে গেছে। তোর মৃত্যুর খবরে বাবা হার্ট অ্যাটাক করে আজ বিছানায় পড়ে আছে। মা রোজ টাকা টাকা করে আমার মাথা খারাপ করে দেয়। আমার সেই অতি শখের বারান্দায় কোনো প্রাণ নেই, নেই কোনো আনন্দ। কারণ কেউ যে রোজ সন্ধ্যায় আমার বাগানের ভালো মন্দের খোঁজ খবর নেয় না রে। কেউ জানতে চায় না এবার কোন ফুলের চারা গাছ এনে দেব। শোন ভাই, যেখানেই থাকিস ভালো থাকিস। আল্লাহ তোকে জান্নাতুল ফেরদৌস দান করুক, আমিন। হাসপাতালের সিঁড়ির কাছ ঘেঁষে দাঁড়িয়ে আছে তৌসিফ ও ইলা। ইলার চোখে মুখে বিষণ্ণতা। কিছুক্ষণ সে এ পাশে কিছুক্ষণ ও পাশে পায়চারি করছে। ইলার অস্থিরতা দেখে তৌসিফ হাত ধরে ইলাকে দাঁড় করায়। দু কাঁধে হাত রেখে বলে, এভাবে পায়চারি করলে সমস্যার সমাধান হয়ে যাবে ইলা। তৌসিফের কথায় ইলার মুখটা আরো বিষণ্ণতায় ছেয়ে ফেলে। তা দেখে তৌসিফ মলিন হেসে বলে, যা হবে ভালোই হবে, টেনশন করে লাভ নেই। শোনো, টেনশন করে যদি লাভের কিছু হতো তাহলে বাড়ির সকলে টেনশন করতো তোমার সাথে, তাই দয়া করে টেনশন করো না। তৌসিফের কথায় ইলা মুখটা কালো করে বলল, হঠাৎ ডাক্তার জরুরি খবর দিল কেন তৌসিফ? এটা ভেবেই আমার গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। আমার ভয় হচ্ছে এতদিন যে আশাটা ছিল সেটাও কি হারিয়ে গেল?
আবারও এক কথা বলে চলছো। শোনো ইলা, একটু আল্লাহর উপর ভরসা করো, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। মিস্টার তৌসিফ, হঠাৎ একজন নার্সের ডাকে ইলা ও তৌসিফ সামনে তাকায়। তৌসিফ এগিয়ে বলে, জি আমি তৌসিফ। আপনাদের ভেতরে ডাকছে ম্যাম, চলুন। জি চলুন। তৌসিফ ইলাকে ইশারা করতে ইলা তৌসিফের হাত খামচে ধরে ভয়ে। কি হতে পারে ভাবতেই তার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। তৌসিফ চোখের ইশারায় আশ্বাস দিয়ে বলে, চলো। দুজনেই ডাক্তারের রুমে প্রবেশ করতেই ডাক্তার সুইটি মুচকি হাসে। কিছু রিপোর্টে চোখ বুলিয়ে ওদের উদ্দেশ্যে বলে, দেখুন মিস্টার তৌসিফ, আমি আগেও বলেছি, এখনও বলছি, আপনাদের স্বামী স্ত্রীর কারো মাঝেই কোনো সমস্যা নেই। আল্লাহ চাইলে ইলা খুব শীঘ্রই কনসিভ করবে। অনেকের কিছু ছোট্ট সমস্যার জন্য বেবি কনসিভ করতে দেরি হয়, তবে আপনাদের তেমন ছোট সমস্যা আমি দেখছি না। আমার মন বলছে আপনারা খুশির খবরটা খুব দ্রুত পাবেন, তাই আপনাদের খবর দিয়ে এভাবে দেখা করতে বলা। আমি আমার এক বন্ধুর সাথে আপনাদের নিয়ে আলোচনা করেছি। তিনি আমায় বলেছেন অনেক সময় বাচ্চা কনসিভ করতে দেরি হয়, কেউ কেউ জীবনের শেষ বয়সে এসেও মা হয়। এই তো আমার বন্ধুর এক পেশেন্ট প্রায় বিয়ের 43 বছর বয়সে মা হয়েছে। বুঝতে পারছেন কত বছর পর? শুধু তারা ধৈর্য ধারণ করেছিলেন মহান রাব্বুল আলামিনের উপর। আল্লাহ তাদের শেষ বয়সে হলেও মনোবাসনা পূর্ণ করেছেন। তাই ডাক্তার হিসেবে নয়, একজন মানুষ হিসেবে বলবো, আপনারা ধৈর্য ধারণ করুন আল্লাহর উপর। আল্লাহ চাইলে নিশ্চিত আপনাদের কোল আলো করে একটা ফুটফুটে সন্তান জন্ম নেবে। আশা করছি আমি আপনাদের বোঝাতে সক্ষম। আমি মিস্টার তৌসিফকে চিনি, তাই তাকে বেশি কিছু বলবো না। শুধু আপনাকে বলবো মিসেস ইলা, এত অধৈর্য না হয়ে একটু আল্লাহর উপর ভরসা করুন, দেখবেন ভালো কিছুই হবে। ডাক্তারের সাথে কথা শেষ হতেই তৌসিফ ও ইলা বেরিয়ে আসে চেম্বার থেকে। দুজনে ফুটপাতের পথ ধরে এগিয়ে চলেছে। তৌসিফ ইলাকে খুব যত্ন করে আগলে হাঁটছে। ইলা তৌসিফের সাথে একদম লেপ্টে হেঁটে চলেছে। ওদের দিকে পথচারীরা একটু কটু চোখে তাকালেও তাদের তাতে হেলদোল নেই। বরাবরই ডাক্তার সুইটি তাদের এভাবেই এক বুক আশা নিয়ে বাড়ি ফেরার পথে এগিয়ে দেয়। তবে সে আশা কবে পূর্ণ হবে তা একমাত্র জানেন মহান রাব্বুল আলামিন। সত্যি বলতে গাইনি বিভাগের বহু ডাক্তার তারা দেখিয়েছে, তবে ওনার মতো করে কেউ কখনো আশা দেয়নি। এখানে এলে ইলার মন ফুরফুরে হয়ে যায়। তাই তো তৌসিফ বুদ্ধি খাটিয়ে ওকে এখানে নিয়ে এসেছে। তৌসিফ জানে সে হাজার চেষ্টা করলেও ইলা শান্ত হয় না, তাই এটা করা। আজকের পর প্রায় মাস দুয়েক ইলার মন ভালো থাকবে। ভালোবাসার মানুষটার ভালো থাকা নিয়ে কথা, তাতে নিজের সবটুকু দিতেও তৌসিফ রাজি। তৌসিফ ইলার মুখ পানে তাকিয়ে বলল, ফুচকা খাবে ইলা? ইলা তৌসিফের কথায় চোখ তুলে তাকায়। কিছুক্ষণ ভেবে উত্তর দেয়, এখানে খাবো না, বাড়ির জন্য পার্সেল করে নিয়ে চলো, সবাই মিলে একসাথে খাবো। আচ্ছা। তৌসিফ ফুচকাওয়ালাকে বলল ফুচকা পার্সেল করে দিতে। বিল পরিশোধ করে দুজন আবারও হাঁটতে হাঁটতে এগিয়ে যেতে রইল শান্তির নীড়ে। যেখানে দুঃখ কম, ভালোবাসা বেশি, সেখানে ভুল বোঝাবুঝি নয়, সঠিকটা বোঝার মানুষ বেশি। একটা একান্ত আপন নীড়। ওদের মনটা আজ খুব ভালো, আর মন ভালো তো পৃথিবীর সকল কিছুই ভালো। বিছানায় শুয়ে আওয়াজ এপাশ ওপাশ করছে, মুখে তার একরাশ বিরক্ত। তোহফা 2 কাপ চা নিয়ে সবে ঘরে ঢুকছে। আওয়াদের এমন অস্থিরতা দেখে তোহফা বুঝতে পারে মানুষটার আর শুয়ে বসে থাকতে ইচ্ছে করছে না। তোহফা চায়ের কাপ টি টেবিলে রেখে আওয়াদের পাশে বসে জিজ্ঞেস করে, মন খারাপ? বিরক্ত লাগছে এভাবে শুয়ে বসে থাকতে? আওয়াদ দাঁত দিয়ে ঠোঁট কামড়ে নিজেকে শান্ত করে, তারপর রইস হয়ে বলে, আমার পিঠ চুলকাচ্ছে তোফা, প্লিজ হেল্প। আওয়াদের কথায় তোহফা মুচকি হাসে। এগিয়ে গিয়ে আওয়াদের দেখানো জায়গায় চুলকে দিতেই আওয়াজ স্বস্তির শ্বাস নেয়। তোহফা বলে, বারান্দায় যাবেন, তাহলে মনটা ভালো হয়ে যাবে। আমার ইচ্ছে করছে বাহিরে যেতে, এইভাবে শুয়ে বসে থাকতে থাকতে আমার খারাপ লাগছে। বারান্দায় চলুন, ভালো লাগবে, সত্যি বলছি। কি আছে তোমার বারান্দায় যে গেলেই মন ভালো হয়ে যাবে? দেখুন, আপনি ভুলে যাচ্ছেন আপনি এই বাড়ির রাজকন্যাকে বিয়ে করেছেন, তাই রাজকন্যাদের যা থাকে আমারও তাই আছে। বাহ, তাই নাকি? জি। তাহলে বলো শুনি কি কি আছে। দোলনা আছে, 2টো ময়না আছে, একটি টেবিল আছে, অনেক অনেক ফুল গাছ আছে। এসেছেন ধরে তো এইখানেই আছেন, আপনি জানবেন কি করে? তোমার জানানো উচিত ছিল তোফা, কারণ একটা মানুষ কখনোই সারাক্ষণ বদ্ধ ঘরে আটকে থাকতে পারে না। বদ্ধ ঘর কোথায় পেলেন? আমার ঘরটা যথেষ্ট উন্মুক্ত। হ্যাঁ, তুমি ছাড়া এখানে সব উন্মুক্ত। মানে? 3 হাত ঘোমটা দিয়ে বলছে মানে? কথাটা আওয়াজ বিড়বিড় করে বলে যেন তোহফা শুনতে না পায়। বিড়বিড় করছেন কি? কিছু না। আচ্ছা, তাহলে যাবেন না?
কখন বললাম যাব না? যাবেন যে সেটাও তো বলছেন না। বর্তমানে আমার তোমায় ছাড়া, এই আমিটাও হয়তো তুমি ছাড়া বৃথা। ড্রয়িং রুমে বসে তোহফা নখ খুঁজছে। সময় বিকাল 3টে। ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে ইলা ও লিমা। দুজনে বারবার উকি ঝুঁকি দিচ্ছে রান্নাঘরের ভেতরে। রান্নাঘরে জাহানারা বেগম টুকিটাকি হাতের কাজ শেষ করে নিচ্ছেন। জাহানারা বেগমকে ইলা, লিমা ও তোহফা পাহারা দিচ্ছে কখন তার কাজ শেষ হবে এবং সে ঘরে যাবে। তবে তার কাজ শেষ হচ্ছে না কেন এটাই ভেবে চলেছে বারবার। আজ নিঝুমের বিয়ে। ননদ ভাবিরা মিলে ঠিক করেছে নিঝুমের বরকে দেখতে যাবে জাহানারা বেগমকে লুকিয়ে। তাই তো তাদের এমন লুকোচুরি ভাব। অবশেষে জাহানারা বেগম আঁচলে হাত মুছতে মুছতে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। লিমাকে চোরের মতো এদিক ওদিক তাকাতে দেখে তিনি জিজ্ঞেস করলেন, ওভাবে কি দেখছো? জাহানারা বেগমের কথায় তিনজনে চোখ তুলে তাকায়। সবাইকে নিজের দিকে ভিত চোখে তাকিয়ে থাকতে দেখে জাহানারা বেগম অবাক হলেন। সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলেন, কি হলো, কথা বলছো না কেন? আর আমার দিকে এভাবে তাকিয়ে থাকার মানে কি? কিছু হয়েছে? মায়ের এমন রূপ দেখে তৎক্ষণাৎ তোহফা উঠে দাঁড়ালো। কোনো দিকে না তাকিয়ে বলল, আমি কিছু করিনি, যা করেছে ভাবিরা করেছে, আমি নির্দোষ। বিশ্বাস। এখানে বিশ্বাস অবিশ্বাসের কথা কোথা থেকে এলো? আর তুমি কিছু করনি মানে? ওরা কি করেছে? না, আসলে আসলে আমি কিছু জানি না। মেয়ের এমন বোকা বোকা কথাই জাহানারা বেগমের আরো সন্দেহ হয়। সে রাগী দৃষ্টিতে তোহফার দিকে এগিয়ে আস্তে আস্তে বলে, জানো না মানে? ইলা যে আমায় বললো সব তোমার দোষ। আমার আমার দোষ বলেছে ভাবি। বিশ্বাস। মা, আমি কিছু করিনি। যা করেছে তোমার এই গুণধর পুত্রবধূরা করেছে, আমি কিন্তু নিষ্পাপ। তোহফার কথায় ইলা ও লিমা ভীষণ খেলো। চোখের ইশারায় তোহফাকে চুপ করতে বলল। তবে তোহফার যে মায়ের ভয়ে অবস্থা নাজেহাল, সে পারছে না দৌড়ে পালাতে। জাহানারা বেগম কিছুক্ষণ মেয়ের দিকে তাকিয়ে দুম করে ইলা ও লিমার দিকে তাকায়। জাহানারা বেগমকে তাকাতে দেখে ইলা বলে, আজ আমরা শেষ। কেউ বাঁচাতে পারবে না মায়ের হাত থেকে। নির্ঘাত এই বয়সে এসে শাশুড়ি মায়ের হাতে মার খেতে হবে। ইলার ফিসফিসানি শুনে লিমা বলে, ভিতর ডিমকে তলে আনাই উচিত হয়নি। আজ আমরা এই কি বলছো বিড়বিড় করে দুজনে? আসলে মা, হয়েছে কি, আমরা ভাবছি আমরা সবাই লুডো খেলবো, আপনি ঘুমিয়ে পড়তেই। ইলার মুখের কথা কেড়ে নিয়ে কথাটা বলল লিমা। আর অন্যদিকে বোকার মতো তাকিয়ে আছে তোহফা ফাঁক বুঝেই হঠাৎ মায়ের চোখে ফাঁকি দিয়ে দৌড় দিয়ে নিজের ঘরে চলে যায়। তোহফাকে ছুটে পালিয়ে যেতে দেখে জাহানারা বেগমের সন্দেহ দ্বিগুণ হয়। তাই তিনি কিছু একটা ভেবে বলে, তোমরা তিনজনে নিঝুমের বর দেখতে যাওয়ার প্ল্যান করেছিলে তাই না ইলা? নিজেদের বোকামির জন্য এভাবে ধরা পড়ে গেছে ভাবতেই ইলার কান্না আসে। এই তোহফাকে নিয়ে কখনো চুরি করা যায় না। হয় মেয়েটা কাঁদবে, না হয় এমন কিছু কাজ করবে যে তাদের ধরা করতেই হবে, আচ্ছা করে দিতে হবে সামনে পেলে। তবে এই মুহূর্তে তার শাশুড়িকে ঠান্ডা করতে হবে। ইলা জব্বর একটা গল্প তৈরি করে বলে, আমি তো এখন ঘুমাবো মা। আমার সেই আকারের ঘুম এসেছে, বিশ্বাস করো। এই দেখেন আমি কেমন হাই তুলছি। এই কথা বলে ইলা হাই তুলতে তুলতে দেয় দর। আর একা বেচারি লিমা ওখানেই ফেসে যায়। মনে মনে নিজেকে গালি দিতে ভুলে না। এদের দল ভারী না করলেও তো এখন শাশুড়িকে কি বলে সে এখান থেকে পগার পার হবে। আসলে মা, হয়েছে কি, আমি কিছু জানি না, এটাই হয়েছে। কথা শেষ হতে দেরি লিমা পালাতে দেরি করলো না। আর সবাইকে এভাবে পালিয়ে যেতে দেখে জাহানারা বেগম হাঁ করে তাকিয়ে রইলেন। এদের হয়েছেটা কি আর কি প্ল্যান করেছিল? অন্যদিকে তোহফা দৌড়ে ঘরে আসতেই আওয়াদের ঘুম ছুটে যায়। অতিরিক্ত শরীর দুর্বলের জন্য তার হুট করেই ঘুমটা বেড়েছে। তোহফা বুক চেপে শ্বাস নিতে থাকে। আওয়াদ চোখ ডলতে ডলতে বলে, কি হয়েছে, এভাবে হাঁপাচ্ছ কেন? তোহফা আওয়াদকে হাত দিয়ে ইশারা করে চুপ করতে বলে। কিছুক্ষণ জোরে জোরে শ্বাস নিয়ে বলল, জানেন না, আজ জোর বাঁচা বেঁচে গেছি। মা যদি একবার সত্যিটা জানতে পারতো, আজ নির্ঘাত গণপিটুনি দিত। মানে কি হয়েছে? বড় ভাবির মনে শখ জেগেছে নিঝুমাপুর বর দেখবে, অথচ তার মা গতকাল ভাবিকে যা নয় তাই বলল।
তাই তো মা এই বাড়ির মুখ হতে সবাইকে নিষেধ করে দিয়েছে। কিন্তু বড় ভাবি তো বড় ভাবি, তাকে কিভাবে মানাবো? সে ছোটবেলায় নাকি কোনো বাড়িতেই নতুন বর এলে চুরি করে তাকে দেখতে যেত। সেই ছোটবেলায় ভূত এখন মাথায় চেপেছে। আমাদেরও তার দলে যোগ করেছে। অবশেষে মাকে পাহারা দিয়ে যেতে চাইলাম, তবে মায়ের চোখ ফাঁকি দিয়ে কোথাও যাওয়া তো দূর, কিছু বলাও সম্ভব না। তাই ফলাফল এই অবস্থা। তোহফার গড়গড় করে বলে যাওয়া সব কথা শুনে আওয়াত হাসে। আওয়াতকে হাসতে দেখে তোহফা বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, এভাবে হাসছেন কেন? হাসছি এটা ভেবে চোরগুলো একটাও জাতের না এবং পারদর্শী নয়। এই আপনি আমাদের চোর বললেন? আপনার সাহস তো কম না। সাহসের কি দেখলে? তোমরা নিচতলায় গিয়ে বর দেখবে, সেটার জন্য এত লুকোচুরির কি আছে? নিজেদের বেলকনিতে দাঁড়ালেই তো বর সহ সকল আত্মীয় স্বজনদের দেখা যায়। তাতে করে কি আন্টিকে এভাবে পাহারা দেওয়া লাগে নাকি? আমাদের কথা যুক্তিসঙ্গত। তোহফা কিছু একটা ভেবে বলল, দাঁড়ান, এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছ? ভাবিদের বলতে। আগে শুনো, কথা আছে। কি? কাছে আসো বলছি। কাছেই তো আছি, বলেন। কাছে কোথায়? তুমি দরজার কাছে, আমি বিছানায়। এখন কথা কি? ফ্লাইং কিস মতো ছুঁড়ে দিব? আপনি একটা চাতা। আচ্ছা, আসছি। এই কথা বলে তোহফা খানিক এগিয়ে যায়। আওয়াত ইশারায় আরো কাছে ডাকলে তোহফা চোখ মোটা করে বলে, আর কত কাছে আসবো? আসতে আসতে তো একদম কাছে চলে এসেছি। ততটা কাছে আসবে যতটা কাছে আসলে দুজন দুজনের নিঃশ্বাস অনুভব করতে পারি। আমাদের কথায় তোহফা চমকপ্রদ হয়ে তাকায়। তোহফার চোখের কোণে লজ্জারা ভিড় করে। সে আমতা আমতা করে বলল, আমার কাজ আছে, আমি আসছি। এই কথা বলে তোহফা এক ছুটে দরজার নিকটে চলে যায়। আওয়াত নেশালো কণ্ঠে বলে ওঠে, প্লিজ তোফা, একটু শুনে যাও। এমন আকুলতা কণ্ঠ উপেক্ষা করে তোহফা আর এগিয়ে যাওয়ার উপায় থাকে না। সে এক পা দুপা করে আওয়াদের নিকট ফিরে আসে। আমাদের মুখোমুখি বসতেই তোহফার বুক থক করে ওঠে। হৃৎপিণ্ড ওঠানামা করে অস্বাভাবিকভাবে। কয়েক সেকেন্ড ওভাবেই কেটে যায়। তোহফা মুখ নিচু করে আছে। আওয়াদ তোহফাকে দেখে চলেছে। মেয়েটার এই লজ্জা মিশ্রিত চেহারায় একরাশ মুগ্ধতা খুঁজে পায় আওয়াদ। আওয়াদ তোহফার থুতনি উঁচু করে তোহফার মুখখানা তার আঁখি জোড়ার খুব কাছে টেনে আনে। তোহফার আঁখি পল্লব জোড়া বন্ধ। আওয়াদ পলকহীন তাকিয়ে দেখে তোহফাকে। হুট করেই তোহফার বন্ধ চোখে চুমু খায়। তোহফার রন্ধ্রে রন্ধ্রে জেগে ওঠে শিহরণ। তোহফার শরীর ঠান্ডা বরফের ন্যায় জমে যায়। তোহফা লজ্জায় নিজের মুখটা আরো নিচু করে নেয়। আওয়াদ হাসে, তারপর বলে, ভাঙাচোরা এই বুকে তোমায় জড়াবে তোফা। অশান্ত বুকটা তোমায় একটু জড়িয়ে নিতে চাইছে। আসবে এই বুকে? তোহফা চোখ বন্ধ করে আওয়াদকে নিজের বাহু দিয়ে জড়িয়ে নেয়। আওয়াদ তার ডান হাত দিয়ে তোহফাকে জড়িয়ে নিজেও পরম আবেশে চোখ বুঝে। আওয়াদ অনুভব করে তোহফাকে বুকে জড়াতেই তার ব্যথাতুর শরীর অনেকটাই হালকা হয়ে গেছে। তার অশান্ত মনটা অনেকটাই শান্ত এখন। এই কয়েকদিনের মাঝেই মেয়েটা তাকে কি এমন জাদু করলো যে আওয়াদ তোহফার সঙ্গ না পেলে নিজেকে ব্যর্থ মনে হয়। আওয়াদ আচমকা তোহফার ঘাড়ে নাক ডুবাতেই তোহফা পিলে চমকে ওঠে। তোহফা নড়ে চড়ে বসতেই আওয়াদ হেসে বলে, মেয়ে, তুমি সব কিছুতেই এত ভয় পাও কেন? আমি চাইলেও কিছু করতে পারবো না, কারণ এই যে। আওয়াদের কথার ইঙ্গিত বুঝতে পেরে তোহফা আওয়াদের কানের লতিতে কামড় দিয়ে দৌড়ে পালায়। আওয়াদ আহ করে আত্মনাদ করে উঠতেই তোহফা দরজার কোণে মাথাটা একটু বের করে বলে, আমাকে কারণে অকারণে লজ্জা দেওয়ার শাস্তি এটা। লাগামহীন পুরুষ আপনি, মুখে কিচ্ছু আটকায় না। কথাটা বলেই তোহফা পালিয়ে গেল। আওয়াদ কানের লতিতে হাত বুলিয়ে বিড়বিড় করে, কাছে এসে যতটা মন শান্ত করে, হুটহাট দূরে গিয়ে অষ্টাদশী কন্যার মতো হৃদয়টা ততটাই উদগ্রীব করে। তোহফা ইলার ঘরে উকি ঝুঁকি মারছে, তবে ইলার ঘরের দরজা বন্ধ। অবশেষে উপায় না পেয়ে তোহফা দরজা নক করলো। দরজার টোকা পেয়ে ইলা বলল, একদম জ্বালাবে না তোহফা। তুমি সব সময় আমাদের মায়ের সামনে ফাঁসিয়ে পালিয়ে যাও। আজ রাগ করেছি খুব। তোহফা ইলার কথায় মুখ ভার করে বলে, আমি খুব সরি ভাবি, আর হবে না, সত্যি বলছি। একটা জব্বর প্ল্যান নিয়ে এসেছি, এসো না প্লিজ। কোনো প্লিজে আর সরিতে কাজ হবে না তোহফা। আমি আগামী 3 মিনিটের জন্য রাগ হয়েছি। আমি কথা বলবো না আগামী 3 মিনিট।
ভাবি 3 মিনিট একটু বেশি হলো না? তুমি কি আমায় খোঁচা মেরে কথা বলছো তোহফা? ঠিক আছে, সময়সীমা নির্ধারিত থেকে আরও বাড়িয়ে দিলাম। 3 মিনিট থেকে আরও 1 মিনিট যোগ করে 4 মিনিট করে দিলাম। ডান। ও ভাবি, ভাবি গো, আমার সোনা ভাবি, লক্ষ্মী ভাবি, আর হবে না, দরজাটা খোলো প্লিজ। অবশেষে উপায় না পেয়ে ইলা দরজা খুলে দিল। ইলা দরজা খুলে দিতেই তোহফা ইলাকে জড়িয়ে মতে তুমিও জাতের এবং পারদর্শী চোর নও, তাই আমাদের কাছে ধরা পড়ে গেলে বলো, ঠিক বলেছি না? তো এখন একটা কথা বলি, আসো সবাই মিলে গড়া জোরাজোরি করে কিছুক্ষণ কেঁদে কেটে তারপর একসাথে আজ সবাই বর দেখি, তাতে যদি দুঃখ কিছুটা কম অনুভব হয়। এতক্ষণ আমরা একে অপরকে পাহারায় রাখছিলাম, এবার লুকিয়ে নয়, একসাথে মিলেমিশে নতুন বর দেখি। তোহফার কথায় একসাথে সবাই হেসে দিল। 4 জনেরই একসাথে গলা জড়িয়ে হাসতে হাসতে ব্যালকনি থেকে নিচে তাকালো। কয়েক মুহূর্ত পর কান্নাকাটির আওয়াজ কানে আসতেই বোঝা গেল মেয়ে বিদায়ের সময় এসে গেছে। অবশেষে ওখান থেকেই সবাই নিঝুমের বরকে দেখে নিল। সন্ধ্যায় ব্যস্ত নগরী খানিকটা আরও ব্যস্ত হয়ে পড়ে, কারণ সারাদিনের ক্লান্তি শেষ করতেই তখন সবাই বাড়ি ফেরার তাগিদে চলতে থাকে। প্রতিটা ব্যস্ত মানব মানবীর শান্তির নীড়ের নাম ফেরা। আপনি সারাদিন এখানে ওখানে বিরাজ করলেও সন্ধ্যা বা রাতে শান্তির নীড়ে ফিরতেই হবে। তাই তো অনেকেই এই শান্তির নীড়ের নাম দেয় নিজেদের পছন্দসই একটা সুন্দর কিছু, যে নামের সাথে সুখ দুঃখ ভালোবাসা মিলেমিশে একাকার হয়ে থাকে। সন্ধ্যার আকাশে জ্বলজ্বল করছে তারা, অসংখ্য তারার ভিড়ে একটা থালার আকারে মিষ্টি চাঁদ। চাঁদের আলোয় ধরণী আলোকিত হয়ে আছে। মাঝে মাঝেই ইচ্ছে করে শহরের সকল আলো নিভিয়ে একদিন চাঁদের আলোয় আলোকিত হোক ব্যস্ত নগরীর পথ। গতি কোথায় তাতে? সেই পথের সূচনা থেকে শুরু করে শেষ অবধি প্রিয় মানুষটা পাশে থাকুক, হাতে থাকুক তার ভরসার হাত, কাঁধে থাকুক তার মাথা এবং বুকে থাকুক তার জন্য অগাধ পরিমাণের ভালোবাসা। এই ব্যস্ত নগরের পথ ধরিয়ে এগিয়ে চলেছে তৌসিফ এবং তৌহিদ। 2 ভাই পাশাপাশি অফিসে কাজ করার প্রায় একসাথেই বাড়িতে ফেরে। আজও একসাথেই বাড়িতে ফিরছে এক রিকশায় করে। বিভিন্ন কথায় 2 ভাই মুশকুল। খানিক থেকে থেকে তারা হাসছে, কখনো খুব গম্ভীর হয়ে একে অপরের কথা শুনছে। হঠাৎ তৌসিফ রিকশা থামিয়ে নেমে যায়। তৌহিদও ভাইয়ের সাথেই নেমে পড়ে। তৌসিফ একটা বেকারির দোকানে গিয়ে 2 দিন আগে অর্ডার দেওয়া কেকটা নিয়ে বিল পরিশোধ করে। কেকটা তোহফা খাওয়ার বায়না করেছে, আর বোনের বায়না রাখতেই অর্ডার দিয়ে স্পেশাল কেক আজ নিয়ে যাচ্ছে। টুকটাক আরও কিছু খাবার নিয়ে কাঙ্ক্ষিত রিকশার নিকট এগিয়ে যায়। আচমকা তৌসিফের কাছে ছুটে আসে একটা বাইক। তৌসিফ কিছু বুঝে ওঠার আগেই তাকে ধাক্কা দেওয়ার তাগিদে ছুটে আসতেই তৌসিফ ভয়ে চোখ বুঝে নেয়। পিছন থেকে তৌহিদ দৌড়ে এসে ভাইকে সরিয়ে দিতেই তাদের পাশ পেয়ে শাসা বেগে ছুটে যায় কালো রঙের বাইকটা। তৌসিফকে তৌহিদ আচমকা সরিয়ে দিতেই হাতে থাকা সকল খাবারের প্যাকেট নিচে পড়ে যায়। ধুলো মাখা রাস্তায় কেকটা লেপ্টে পড়ে থাকে। তৌসিফ ভয়ে ভয়ে জোরে শ্বাস নিতে থাকে। তৌহিদ উদ্গ্রীব হয়ে প্রশ্ন করে, ভাইয়া তুমি ঠিক আছো? তোমার লাগেনি তো? এই অন্ধ হয়ে গাড়ি চালাস নাকি জানোয়ার? তোদের মতো বেয়াদবের জন্য আজকাল রাস্তাঘাটে হাঁটা যায় না। আল্লাহ তোমার নিকট হাজার শুকরিয়া। তৌহিদ একাধারে চিৎকার করে বেশি কথা বলে চলেছে বাইকের লোকটাকে, আর তৌসিফ তখনও ঘোরের মাঝে আছে। একটু আগে গিয়ে হতে চলেছে ভাবতেই তার সমস্ত শরীর ঠান্ডা বরফে পরিণত হচ্ছে। মুখটা ধকধক করছে, থরথর করে কাঁপছে শরীর। আশেপাশের অনেকেই এসে ওদের দুজনকে ঘিরে ধরলো। একে একে সবাই তৌসিফ ঠিক আছে কিনা প্রশ্ন করলো। তৌহিদ তৌসিফকে ধরে নিয়ে রিকশায় ওঠে। 8 ঘন্টা পর বাড়ি ফেরে তারা। কলিং বেল চাপতেই লিমা দরজা খুলে দেয়। 2 ভাই ঘরে ঢুকতেই তাদের এলোমেলো চেহারা বাড়ির সকলের নজরে পড়ে। বাড়ির সকলে তখন ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে, শুধু আওয়াজ বাদে। সে ঘরে বসে উপন্যাস পড়ছে। আরিফুল ইসলাম জিজ্ঞেস করতেই তৌহিদ সব খুলে বলে। তৌহিদের কথায় আরিফুল ইসলাম বললেন, বাইকের নাম্বার প্লেটটা খেয়াল করেছো তৌহিদ? আসলে বাবা আমি তখন খেয়াল করিনি। যাক, আল্লাহ রহমত করেছেন, এটাই বড় কথা। আমি মসজিদে যাচ্ছি 2 রাকাত শুকরিয়ার নফল নামাজ আদায় করে একেবারে এশার নামাজ পড়ে বাড়িতে ফিরবো। তৌসিফের মা তুমিও পড়ো গিয়ে। জাহানারা বেগম অতি কঠিন মনের মানুষ, তবুও তিনি একজন মা। সন্তানের এত বড় বিপদ হতে যাচ্ছিল শুনে তার বুকটা মোচড় দিয়ে ওঠে। এই জন্যই হয়তো আজ সারাদিন তার অস্থির লেগেছে। তিনি এগিয়ে এসে তৌসিফকে বুকে জড়িয়ে নেয়। মায়ের চোখের কোণে জল জমেছে দেখে তৌসিফ মাকে বুকে জড়িয়ে বলে,
এভাবে কাঁদছো কেন? আমার কিছু হয়নি, এই দেখো। এ কথা বলে তৌসিফ নিজের শরীরটা দেখায়। তৌসিফের কথায় তেলে বেগুনে জ্বলে ওঠে তোহফা। ভাইকে একটা কিল দিয়ে বলে, একদম কথা বলবা না। কতবার বলেছি একটু সাবধানে চলাচল করবা, কিন্তু কথাই শোনো না। কি দরকার ছিল কেক আনতে যাবার? যখন সে আবদার করব তখন সেই আবদারই কি পূরণ করতে হবে নাকি? আমি কেক আর জীবনেও খাবো না। আজ থেকে আমি আর কোনো আবদারও করব না। আমার এই আবদার আজ আমার ভাইকে আমার থেকে দূরে সরিয়ে দিচ্ছিল। সব দোষ আমার। বোনের আহ্লাদি কথায় তৌসিফ মুচকি হাসে। বোনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, 10টা নয় 5টা নয়, একটা মাত্র বোন আমার, সে আবদার করবে না তো কে করবে? পাড়ার নারীরা? আমার লক্ষ্মী বোন কাঁদে না, আওয়াজ কোথায়? তোহফা নাক টানতে টানতে বলে, ঘরে। আচ্ছা যাও, ঘরে যাও, আর একদম কেঁদো না, সব ঠিক আছে। তোহফা চোখ মুছতে মুছতে ঘরে চলে যায়। জাহানারা বেগম তৌসিফের শরীরে দোয়া পড়ে ফু দেয়। তারপর ছেলেকে আরো কিছুক্ষণ বুকে জড়িয়ে রাখে। হঠাৎ কি মনে করে বলে, ঘরে যাও ইলাকে নিয়ে। একে একে সবাই ঘরে চলে যায়। তোহফা মুখটা অন্ধকার করে ঘরে প্রবেশ করে। তোহফার আলাপ পেয়ে আওয়াজ উপন্যাসের বই থেকে মুখ তুলে তাকায়। তোহফার চোখের কোণে জল দেখে অস্থির হয়ে প্রশ্ন করে, তোফা কি হয়েছে তোমার? কোনো সমস্যা? আমাকে বলো। তোহফা আমাদের কথার উত্তর দেয় না। সে গুটি গুটি পায়ে আওয়াদের কাছে এগিয়ে যায়। আওয়াদকে কিছু বলার সুযোগ না দিয়ে আওয়াদকে জড়িয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। তোহফার আচরণে আওয়াদ উদ্গ্রীব হয়ে প্রশ্ন করে, আমার তোফা রানীর কি হয়েছে? সে কাঁদছে কেন? কেউ তাকে বকেছে? তোহফা চুপ, কোনো কথা নেই। একাধারে সে কেঁদেই চলেছে। শুধু আওয়াদ আবারও প্রশ্ন করে, তোফা রানী কি হয়েছে না বললে বুঝবো কিভাবে? তোফারানের কান্না পাচ্ছে, সে এখন কাঁদবে, আপনি ডিস্টার্ব করবেন না। বুঝলাম, তোফা রানীর কান্না পেয়েছে, তবে কান্না পাবার কারণ কি সেটা বলা যাবে? যাবে। তাহলে বলুন। আমি 2 দিন আগে ভাইয়ের কাছে আবদার করেছিলাম কেক খাবো। হ্যাঁ, ভাইয়ের কাছে বোন তো আবদার করবেই, এখানে কান্নার কি আছে? আমার জন্য সেই কেক আনতে গিয়ে আজ ভাইয়ের অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল। মানে কি হয়েছে? তোহফা সব খুলে বলতেই আওয়াদ তোহফার চোখের পানি মুছিয়ে দেয় পরম আদরে। মানে তোফা রানী নিজেকে দোষী সাব্যস্ত করছে? হ্যাঁ, আমার জন্যই তো এমনটা হয়েছে। সেদিন আমার জন্য আপনার এই অবস্থা হয়েছে। আজ আমার আবদার পূরণ করতে গিয়ে ভাইয়ার সাথে অমন ঘটনা ঘটতে গিয়েছিল। তোফা রানী অবুঝ নয়, সে সবটা বোঝে। তাহলে এটা বোঝে না কেন? যা হবার তা হবে, তাতে তার কেন কখনো কারো হাত থাকে না? তবে আমার বেলাতেই কেন হয়? ওটা ভাগ্য। আপনি আর কথা বলবেন না, আমার কান্না পাচ্ছে বেশি বেশি। জো হুকুম তোফা রানী, আপনি কাঁদুন, আপনার সেবায় আমি নিয়োজিত আছি। এই নিজের সেবা কে করে? উনি আসছে আমার সেবা করতে। তোহফার কথায় আওয়াজ স্মিত হাসে। হতের জোর আরো একটু বাড়িয়ে বুকের সাথে মিশিয়ে নেয় তোহফাকে। তোহফা আমাদের বুকে ছোট্ট বাচ্চাদের মতো লেপ্টে নিজেকে জড়িয়ে নেয়। মেয়েটা অল্পতেই ভেঙে যায়। এমন তুলতুলে মনটাকে খুব যত্নের সাথে হৃদয়ের মাঝে তুলে রাখতে হবে। কেউ কখনো চাইলেও যেন তাকে আঘাত করতে না পারে। সকল দুঃখ মেঘের মতন ভেসে যাক, সুখগুলো সব হৃদয়ের কোণে জমা থাক। কেঁদে যাচ্ছে ইলা তৌসিফকে জড়িয়ে ধরে। তৌসিফ হাজার বুঝিয়েও ইলাকে শান্ত করতে পারছে না। অবশেষে উপায় না পেয়ে তৌসিফ আচমকা একটা কথা বলে বসে, তুমি জানোই লা, তুমি যখন কাঁদো তখন তোমার কিছুটা আফিম নিশার মতো মনে হয় খেলে আমি মাতাল হয়ে ঘুরে পড়ে যাব। আমি তোমার আদর করতেও ইচ্ছে করে তখন খুব। তৌসিফের কথায় ইলার কান্না থেমে যায়। সে রসগোল্লার মতো চোখ দুটো বড় বড় করে বলে, সব সময় ফাজলামো, তাই না? মুখে কিচ্ছু আটকায় না। খুব কিভাবে আটকাবে বলবে? নিজ ইচ্ছায় যদি কোনো নেশা ধরা দেয়, কার সাধ্য তাকে দূরে ঠেলে দেওয়ার। খুব মজা করা হচ্ছে আমাকে নিয়ে, তাই না? তবে ভেবে দেখেছো যদি তোমার কিছু হয়ে যেত? হয়ে যেত যদি, হয়নি তো আলহামদুলিল্লাহ সেজন্য। যদির কথা নদীতে ফেলে দাও, কারণ হয়নি। আমার তো ভয়ে এখনো কলিজার পানি নেই। কাছে এভাবে প্রতিশোধ নিতে এমন ভয়ঙ্কর খেলা শুরু করেছে। কোথাও বা ওই ভাইয়া। হঠাৎ তোহফার কণ্ঠে নিজের চিন্তার মধ্য থেকে বেরিয়ে আসে তৌসিফ। চোখ তুলে দরজার নিকট তাকালে দেখে তোহফা ও আওয়াজ দাঁড়িয়ে আছে। আওয়াজ তোহফার কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে চটজলদি তৌসিফ দরজার কাছে এগিয়ে যায়। অসুস্থ শরীর নিয়ে এখানে ওকে নিয়ে আসার কি দরকার ছিল তোহফা? আমাকে বলবে, আমি নিজেই যেতাম।
কথাগুলো বলেই তোহফার কাছ থেকে আওয়াদকে তৌসিফ নিজেই ধরে নিয়ে তার ঘরের মধ্যে নিয়ে আসে। বিছানার কোণে বসিয়ে দিতেই তোহফা বলে, তোমার কি মনে হয় ভাইয়া আমি কথাটি বলিনি? তবে তিনি তো শুনতে রাজি না, তাই বাধ্য হয়ে নিয়ে এলাম। তোহফার কথায় আওয়াজ শুধু মুচকি হাসলো, তারপর বলে, ভাইয়া এখন কি অবস্থা আপনার? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। তোফার কান্না দেখে আমি সত্যিই খুব ঘাবড়ে গিয়েছিলাম। আমি মোটেও কান্না করিনি ভাইয়া, উনি মিথ্যা বলছেন। তোহফার কথাই তৌসিফ আর আওয়াজ দুজনেই স্মিত হাসলো। তৌসিফ বোনের মাথায় হাত বুলিয়ে বলে, কেঁদেছো কি না সেটা তোমার চোখ বলে দিচ্ছে। মোটেও না, আমি কেন কাঁদবো? ভাগ্যিস কোনো কারণ নেই, থাকলে নিশ্চয়ই সাগরের জল ধার করে এনে তোমায় দিতে হতো কান্না করার জন্য। ভাইয়া তুমি কিন্তু আমাকে। আচ্ছা ঠিক আছে, সরি। থাকো তুমি, আমি গেলাম। তোহফা চলে যেতে আওয়াজ নিজের গলা পরিষ্কার করে নেয়। কিছুক্ষণ ভেবেচিন্তে বলে, ভাইয়া কেউ আপনাকে ভয় দেখাতে এমন একটা কাজ করেছে, এটা কি আপনি বুঝতে পারছেন? আচমকা আওয়াদের কথায় তৌসিফ ঘাবড়ে যায়। কিছু বলতে চেয়েও পারে না, তাই নীরবে আওয়াদের কথা শুনে যায়। আমার ধারণা আমার অ্যাক্সিডেন্টের সাথে আপনার এই অ্যাক্সিডেন্টের হুবহু মিল আছে। কেউ চাইছে আমাদের ক্ষতি করার জন্য এবং সে জেনে গেছে আপনাদের সাথে আমার সম্পর্ক হয়েছে বা হতে পারে। আর আমি যদি ভুল না করে থাকি তাহলে যে বাইকটা আমাকে ধাক্কা দিয়েছে সেই বাইকটাই আপনাকে ভয় দেখিয়েছে। সে শুধু আপনায় ভয় দেখাতে চেয়েছে নামমাত্র, তার ক্ষতি করার ইচ্ছে থাকলে সে করতেই পারত। তোফার মুখের কথায় আমি এটাই বুঝেছি। আওয়াদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনে তৌসিফ। তারপর সে বিছানা থেকে ফোনটা তুলে একটু আগের আসা মেসেজটা বের করে আওয়াদের পলক জোড়ার সামনে তুলে ধরে। আওয়াদ মেসেজে চোখ বুলিয়ে বলে, আমাদের ইমিডিয়েট থানায় গিয়ে একটা জিডি করা উচিত। কিন্তু আওয়াদ বাড়ির সকলের জানলে এটা হলুস্থর কাণ্ড হবে। তাহলে কি শত্রু ক্ষতি করতে পারে জেনেও চুপ থাকবেন? আমার পরিবারকে আমি ভালো করে চিনি আওয়াজ। আশঙ্কা বিপদের কথা জানলে বিশেষ করে আমার বোনটা ভেঙে পড়বে। ও যদি কোনোভাবে জানতে পারে কেউ আমাদের ক্ষতি করতে চায় তাহলে ও একদম শেষ হয়ে যাবে ভাই। খাওয়া দাওয়া সব বন্ধ করে দিনরাত শুধু কাঁদবে। আমার বিপদ হতে গেছে সেটা শুনে ওর অবস্থা কি দেখলে না? আজ রাতে ও খাবার খাবে না। ও ছোট থাকতে ফুটবল খেলতে গিয়ে আমি পরে ব্যথা পেয়েছিলাম। পুরো 2 দিন ও ভাত খায়নি। দিনের পুরো সময়টা আমার আঘাতকে ফু দিয়েছে আর কাঁদতে কাঁদতে বলেছে, তুমি ব্যথা পেয়েছো ভাই, আর খেলতে যাবে না, ঠিক আছে? আমি যতক্ষণ বলিনি যে হ্যাঁ আর যাব না, ততক্ষণ এই এক কথাই আমার কানের কাছে বলে গেছে। আর আজ যদি ও জানতে পারে কেউ আমাকে খুন করতে চাইছে তাহলে কি করবে আমি নিজেও জানি না। আর সব থেকে বড় কথা, তোমার ক্ষতি যে করেছে সে নিজে আমার ক্ষতি করতে চাইছে। এটা জানলে ও আরও ভেঙে পড়বে। তাই আমি কোনোভাবে চাইছি না বাড়ির কেউ এই ব্যাপারটা জানুক, তাই তো? ঠিক আছে, তবে কালকেই আমার সাথে গিয়ে একটা জিডি করে আসবেন। তোমার পায়ে ব্যথা? আমি ঠিক আছি, আল্লাহর রহমতে আমি এখন অনেকটাই সুস্থ ভাইয়া। হয়তো একজনকে প্রয়োজন আমার হাত ধরার জন্য, তবে আপনিও তো আমার সাথে যাবেন। আপনি পারবেন না আমার হাতটা শক্ত করে ধরতে? পারবো, অবশ্যই পারবো। তুমি শুধু আমার বোনের ভালো রাখার দায়িত্ব নিও। আমি আর আমার পরিবার তোমার গোলাম হয়ে যাব। ছি ভাইয়া, এভাবে বলবেন না। আমরা সবাই একমাত্র আল্লাহর গোলাম, তওবা করুন। এমন কথা বলবেন না কখনো। তৌসিফ আওয়াদকে বুকে জড়িয়ে নেয়। দুজনে আসছে বিপদের কথা চিন্তায় বিভোর হয়ে যায়। কে এমন করছে? কার কান্নার কারণ ছিল তৌসিফ? কোনো প্রশ্নের উত্তর নেই। আচমকা ওদের চিন্তায় মগ্ন থাকার মাঝেই মেসেজ টোন বেজে ওঠে। তৌসিফের হাতের মাঝেই ফোনটা ছিল, তাই সে কিঞ্চিত ফোনটা উপরে তুলে চোখ বোলাতেই তার অন্তরাত্মা কেঁপে ওঠে। তো মিস্টার তৌসিফ এবং মিস্টার আওয়াদ, আপনারা মনে করছেন কেউ আপনাদের হুমকি দিচ্ছে? ডিউটি অফিসারের কথায় সাই দিয়ে আওয়াদ বলে, জি। পরিচিত কেউ হতে পারে বা আপনাদের কাউকে সন্দেহ হচ্ছে? দেখুন স্যার, শত্রু পরিচিত নাকি অপরিচিত ব্যাপারটা সেটা নয়। শত্রু আমাদের ক্ষতি করার জন্য মরিয়া হয়ে উঠেছে। এটা বুঝলাম মিস্টার আওয়াদ, তবে আমাকে এটা বলুন, আপনারা মিস্টার তৌসিফের সাথে ঘটনা তো একজনই ঘটিয়েছেন, তাই এটা কীভাবে বুঝলেন? মেসেজ তো মিস্টার তৌসিফকে দিয়েছে, আপনাকে না। দেখুন স্যার, এক দেখতে বাইক তো ভুল করে, এক পরিবারের দুজনকে অ্যাক্সিডেন্ট করবে না? আপনি এত সিওর হয়ে বলছেন কীভাবে? দুটো বাইক এক ছিল? আমার মনে হয়েছে। আপনার মনে হওয়া দিয়ে তো আর আমরা চলবো না মিস্টার আওয়াদ। তাহলে তদন্ত করুন। যথারীতি প্রমাণ না পেলে আমরা নিশ্চয়ই ডাইরেক্ট অ্যাকশন নিতে পারি না।
আমার ব্যাপারটা না হয় বাদ দিলাম, তবে ভাইয়ার ব্যাপারে কিছু বলুন। হ্যাঁ, সে ব্যাপারে দেখব। তবে মাসের সেই বুঝতেই পারছেন, বাইকে তেল ভরার মতো পয়সা নেই। ভাবছি বেতন পেলে না হয় দেখা যাবে। অফিসারের ঘুরিয়ে পিছিয়ে অযথা কথা বলার ভঙ্গিতে আওয়াদের রাগ হলেও সে তা প্রকাশ করল না। সে পকেট থেকে হাতড়ে দুটো 1000 টাকার নোট টেবিলে রাখতেই লোকটা ছো মেরে নিয়ে নিল। দাঁত কেলিয়ে হাসতে হাসতে বলল, এভাবে কেউ চা খেতে সরাসরি গিফট দেয় নাকি? একটু আড়ালে আপনারে দিতে হয়। বুঝেনি তো, দেওয়ালের কান বা এবং চোখ দুটোই আছে। অফিসারের কথায় আওয়াদ বিদ্রুপের হাসি হাসে, কপাল চুলকাতে চুলকাতে বলে, আমি জানতাম না, দুঃখিত। তাহলে আজ উঠি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তবে চিন্তা করবেন না, আমি ব্যাপারটা নিজেইতে দেখব। আওয়াদ আবারও বিদ্রুপের হাসি হাসতে হাসতে বলে, চা খেতে আরো কিছু লাগলে বলবেন, দিব। তবে আমাদের ব্যাপারটা একটু খতিয়ে দেখবেন আশা করছি। আওয়াদের কথায় অফিসারের মুখটা চকচক করে উঠল। মনে মনে ভাবল জব্বর একটা মালকড়িওয়ালা ট্রিপ পেয়েছি। আর মুখে বলে, হ্যাঁ অবশ্যই। থানার কাজ শেষ করে তৌসিফ ও আওয়াদ রিক্সা নেয় বাড়ি ফেরার জন্য। ঘড়িতে সময় এখন দুপুর 11:45। তৌসিফ চিন্তিত হয়ে বলে, দেশটা পুরো রসাতলে যাচ্ছে। তৌসিফের কথার উত্তরে আওয়াদ বলে, যাচ্ছে না ভাই, গেছে। সময় বদলে যাওয়ার সাথে সাথেই মানুষও বদলে গেছে। বাড়িতে কি বলবে ভেবেছো? বলবো, অফিসের একটা কাজ ছিল, সেটাই সারতে গিয়েছি। কাল ওমন একটা ঘটনা ঘটছে, সকালে দুজনে একসাথে বেরিয়ে যাওয়া। তোমার কি মনে হয় ওরা বিশ্বাস করবে? না করলেও করাতে হবে ভাইয়া। এই মুহূর্তে এসব কিছুই ওদের বলা যাবে না, তাই চুপচাপ থাকুন। ও হ্যাঁ, আরও একটা কথা, আমরা যা বলবো তা যেন একরকম হয়। দুজনে দুরকম বললে ঝামেলা হবে, তাই সাবধান। ঠিক আছে। অতিরিক্ত গরমে প্রতিটি মানুষের অবস্থা খুব শোচনীয়। গরমে মানুষের অবস্থা অনেকটা তৃষ্ণার্ত পাখির মতো, প্রতিটা মানুষের ছটফটানি চোখে বাঁধার মতো। তোহফা নিজের ব্যালকনিতে খুব মনোযোগ দিয়ে কিছু দেখছে। হঠাৎ পিছন থেকে আওয়াদ তাকে জড়িয়ে ধরতেই তোহফা চমকে পিছু ফিরে তাকায়। আওয়াদকে দেখে নিষ্পলক চোখে হাসে, তারপর প্রশ্ন করে, এত তোড়ঝোড় করে কোথায় গিয়েছিলেন আপনারা? আওয়াদ তোহফার চোখের চাহনি অনুসরণ করে সামনে তাকায়। দেখতে পায় একজোড়া চড়ুই ব্যালকনিতে রাখা পানির টব থেকে পানি পান করছে আর একে অপরের সাথে কথা আদান প্রদান করছে। দৃশ্যটা এতটা সুন্দর যে আওয়াদও তার ক্যামেরা বন্দি না করে পারল না। টপাটপ কিছু ছবি তুলে তোহফার কথার উত্তরে বলল, একটা কাজে গিয়েছিলাম, তবে এখন বলবো না, পরে বলবো। তোহফা আওয়াদের মুখোমুখি হয়ে বলে, গতকাল থেকে আমার খুব মন খারাপ। জানি। আওয়াদের জানি শব্দটা হয়তো তোহফা আশা করেনি, তাই অবাক নয়নে তাকিয়ে বলল, কিভাবে? তোমার চোখের অস্থিরতা দেখে। কোথায়? আমি তো স্বাভাবিক আছি। একটা কথা কি জানো তোফা, যে যত নিজেকে স্বাভাবিক রাখতে চায় বা দেখায়, সে ততটাই বেসামাল ভেতর থাকে। এই মুহূর্তে তোমার পরিস্থিতি ঠিক তেমন। আচ্ছা, আপনি এত অল্প সময়ে আমাকে বুঝে নিলেন কিভাবে? জানি না, তবে শুধু জানি তোমাকে ভালোবাসার পর আমার সব কিছুতেই সুখ সুখ অনুভব হয়। এই সুখ সুখ অনুভব কিভাবে হয় একটু দেখান তো। বোকার মতো প্রশ্ন করো না তোফা। সুখ দেখায় কিভাবে? এটা দেখানো যায় না, শুধু অনুভব করানো যায়। তাহলে অনুভব করান আমায়, আমিও একটু অনুভব করি। যদি তাতে আমার মন খারাপ একটু হলেও দূর হয়। সত্যি তুমি অনুভব করতে চাও? সত্যি। তাহলে চোখ বন্ধ করো। অনুভব করতে হলে চোখ বন্ধ করব কেন? কারণ কিছু অনুভূতি অনুভব করতে হয় চোখ বুজে, তাই। আচ্ছা। কোনোভাবেই চোখ খুলবে না কিন্তু। এ কথা বলেই তোহফা চোখ বন্ধ করে। আওয়াদ নিষ্পলক চোখে তাকিয়ে তোহফার কোমর জড়িয়ে আওয়াদ খানিকটা তোহফাকে কাছে টেনে আনে। তোহফা শিউরে চোখ তুলে চাইলে আওয়াদ হাত দিয়ে চোখ আগলে বলে, চোখ বন্ধ। তোহফা ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকে। তোহফার উঠানামা করতে থাকা পেট দেখে আওয়াদ মুচকি হাসে। তারপর খুব কাছাকাছি এসে তোহফার বন্ধ চোখে অশ্রুদয় ছুঁয়ে দেয়। তোহফার শিরা উপশিরায় বয়ে যায় শীতল হাওয়া। বেই থাকুক, এমন হাজারো জল্পনা কল্পনা করতে করতে তোহফা ঘড়ির কাঁটার দিকে নজর দেয়। সময় তখন রাত 1:45। তোহফা এপাশ থেকে ওপাশ ফিরে হাতটা বাড়িয়ে এতদিন যে বালিশে আওয়াদ ঘুমিয়েছে তাতে হাত বুলালো। মানুষটার শূন্যতা ভালোভাবেই তোহফাকে গ্রাস করেছে। তোহফা আবার নিজের ভাবনার গভীরে পা ফেলার আগ মুহূর্তে ফোনটা বেজে ওঠে। ফোন কলে শব্দ পেয়ে তোহফার চোখে মুখে চমকপ্রদ হয়ে ওঠে। সে মুচকি হাসতে হাসতে ফোনটা রিসিভ করে কানে তুলতেই ও পাশ থেকে আওয়াদ বলে, খুব মিস করছি।
তোহফা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আমিও। তাহলে চলে আসো কোথায়? আমার কাছে। রাত কত বাজে দেখেছেন? সময়ের কোনো ভাবনা নেই নাকি? তোমার অনুপস্থিতিতে সময়টাও যেতে চায় না। হয়েছে, এখন এইসব বলে আমাকে গলাতে হবে না। তুমি কি মোম যে আমি গলাবো? আপনার সাথে আমি ভীষণ রকমের অভিমান করেছি। জানি তো। কিচ্ছু জানেন না, জানলে বুঝতেন এত রাত অবধি জেগে থাকার কারণ। তুমি যে কারণে ঘুমাতে পারোনি আমিও সে কারণে ঘুমাতে পারিনি। কচু। একটু বেলকনিতে আসবে? কি? বেলকনিতে এসো। কেন? আগে এসো তারপর বলছি। তোহফা এক ছুটে বিছানা ছেড়ে ব্যালকনিতে যায়। সে দেখতে পায় আওয়াদ রাস্তায় দাঁড়িয়ে আছে। সোডিয়ামের হলুদ আলোয় আওয়াদকে কিছুটা ভিন্ন লাগছে। আওয়াদকে এভাবে এখানে তোহফা আশা করেনি, তাই তো তার হার্টবিট দ্রুত গতিতে ঠিপ ঠিপ করছে। তোহফা আওয়াদকে কিছু বলার আগেই আওয়াদ বলল, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল তাই চলে এলাম। আপনি পাগল? এত রাতে কেউ এতটা পথ অতিক্রম করে? আমার কেন জানি খুব অস্থির লাগছিল তোফা। মনে হচ্ছিল এক পলক তোমায় দেখতে না পেলে আমি দম বন্ধ হয়ে মরে যাব এক্ষুনি। ছি, এসব কি বলছেন? তোফা হুম, নিচে আসবে একটু? আসছি। তোহফা ফোন কেটে দিয়ে পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে যায়। গেট খুলে দৌড়ে আওয়াদের নিকট ছুটে যায়। ছুটে গিয়ে আওয়াদকে জড়িয়ে ধরতেই আওয়াদ টাল সামলাতে না পেরে দুপা পিছিয়ে যায়। তবে নিজেকে সে সামলে নিয়ে তোহফাকে বুকে জড়িয়ে নেয়। অজস্র ক্ষুদ্র চুমুতে তোহফার মুখ ভরিয়ে দেয়। আওয়াদের এমন উন্মাদ আচরণের কারণ তোহফা বুঝতে পারে না, তবে সে অনুভব করে আওয়াদের নিখুঁত ভালোবাসাকে। আওয়াদের এই উন্মাদ আচরণের কারণ কি কোনো বিশেষ? রাতের আকাশটা অদ্ভুত সুন্দর। এই সৌন্দর্য দেখতে হলে তোমাকে রাত জাগতে হবে। রাতের আকাশে সব থেকে সুন্দর দৃশ্য দেখতে হলে তোমায় যেতে হবে নদীর পাড়ে কিংবা কোনো খোলা মাঠে। নদীর ঢেউ যখন খেলা করবে, ছলাৎ ছলাৎ শব্দ তুলে পাড়ে মিলিয়ে যাবে, তখন বুঝবে পৃথিবী ঠিক কত সুন্দর। অথবা সবুজ ঘাসের বুকে মাথা এলিয়ে দিবে তোমার চুলকে বালিশ করে। রাতের আসমান পানে চোখ রেখে আকাশ দেখার মজাই আলাদা। মাটির বুকে মাথা গুজে আকাশের কাছে দুঃখ সুখের কথা বলা যেন পৃথিবীর সব থেকে সুন্দর মুহূর্ত। এই মুহূর্ত জীবনে সবসময় আসে না। এই মুহূর্ত বিশেষ কোনো মানুষের হাত ধরে আসে, কখনো বা আসে বিশেষ কোনো দুঃখের সাথে। তবে তোহফা নামের মেয়েটার জীবনে দুঃখ বলে আপাত মস্তক কোনো শব্দ নেই। তাই তো তার এই আকাশ দেখার মজা তার প্রিয় মানুষটির হাত ধরেই এসেছে। এই নরম তুলতুলে ঘাসের বুকে পিঠ পিছিয়ে আকাশের পানে তাকিয়ে তোহফা। তার চোখে মুখে লেপ্টে আছে মুগ্ধতা। তোহফার চেহারার মুগ্ধতা যেন কথা বলছে তার হাসি, চোখ। রাতের আকাশের ওই মিটমিট করে জ্বলতে থাকা তারা যেন তোহফাকে দু হাতে আঁকড়ে রাখছে। এমন সুখী মেয়েকে দেখে তাদেরও আজ হিংসে হচ্ছে। আকাশে চাঁদ নেই, আছে লক্ষ্য তারার সমাহার। তবে চাঁদের আলো বিহীন এই গগন কিন্তু দেখতে মন্দ নয়। রাতের অন্ধকারও যেন কাবু করতে পারেনি এই সৌন্দর্যকে ধরে রাখতে। তোহফা যখন মুগ্ধ হয় আকাশ পানে তাকিয়ে, তখন পাশ থেকে আওয়াজ বলল, তোফা। তোহফা নিঃশব্দে উত্তর দিল, হুম। কখনো এমন করে আকাশ দেখেছো? খোলা মাঠ, নরম ঘাসের বিছানা, চুলের খোপা বালিশ, ক্ষণে ক্ষণে বয়ে চলা শীতল হাওয়ায় শিরশির করে ওঠা শরীর, অনুভূতি যেন আকাশ ছোঁয়ার মতোই। না। কেন? আপনার সাথে দেখবো বলেই হয়তো দেখা হয়নি। আওয়াজ হাসে, হাসি হাসি মুখেই বলে, আজকের এই আকাশ তারা সকলে কি বলছে জানো? কি বলছে, আওয়াজ তুমি তোমার তোফাকে খুব শীঘ্রই তোমার করে নাও। আকাশ কি কথা বলে? কিন্তু আমি তো শুনছি। মিথ্যা। তোহফার কথাই আওয়াজ পাশ থেকে উল্টে তোহফাকে নিজের বাহুডোরে আটকে নেয়। ঘাসের দুপাশে হাত রেখে মধ্যেখানে তোহফাকে আগলে নেয়। ধীর গতিতে তোহফার নিকট এগিয়ে আসে। দুজনার নিঃশ্বাস আশ্রে পড়ছে দুজনার মুখমণ্ডলে। তোহফার বুকে যেন কেউ ঢিপ ঢিপ করে হাতুড়ি পেটাতে থাকে। লজ্জায় চোখ জোড়া বন্ধ করে ফেলে। লাল হয়ে যাওয়া লাজুক নাকে আওয়াজ নিজের নাক ঘষে বলে, আমার আজ তোমাকে ভীষণ করে আদর করতে ইচ্ছে করছে তোফা। তোহফা লজ্জায় চোখ পিটপিট করতে থাকে। কাঁপতে থাকা চোখের পাতায় আওয়াজ নিজের ওষ্ঠদয় ছুঁয়ে দিতেই তোহফার পিঠ পেয়ে বয়ে যায় শীতল পরশ। গলা পেয়ে নামতে থাকে ভয়ের স্রোত। তোহফাকে আরো লজ্জা দিতেই আওয়াজ তোহফার ডান গালে আবারও তার ওষ্ঠদয় ছুঁয়ে দেয়। তোহফার লজ্জায় এবার মরিমরি অবস্থা। বুকের মাঝে বেঁধে রাখা হাত দুটো নিয়ে আওয়াদের পিঠ খামছে ধারে।
তোহফার থেকে এমন কিছুরই যেন আশা করেছিল আওয়াদ। তাই তো এবার থরথর করে কাঁপতে থাকা তোহফার গোলাপি ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয়। তোহফা নিজের ধারালো নখ দিয়ে এবার যেন আওয়াদের পিঠকে ক্ষতবিক্ষত করতে থাকে। তবে আওয়াদ, তাকে কে থামায় আজ? সে যে সকল ভালোবাসা শুষে নিতে ব্যস্ত, সকল ভালোবাসা নিংড়ে দেওয়ার মাঝে বিভোর। মিনিট যেতেই তোহফাকে এক ঝটকায় নিজের বুকের মাঝে নেয়। জোরে শ্বাস নিতে থাকে দুজনেই। লজ্জায় তোহফা চোখ খুলে তাকাতেই পারছে না। তোহফা লজ্জা মিশ্রিত চেহারায় চুমো খায় আবারও। আওয়াদ তোহফাকে বুকে রেখেই বলে, এই বুকটা কখনোই খালি হতে দিও না তোফা। তোমার বিরহ এই বুকটা নিতে পারবে না, হয়তো বেঁচে থেকেও বাঁচা হবে না। তোহফা কিছু বলতে পারে না। সে চুপচাপ শুনতে থাকে আমাদের হৃদয় স্পন্দন, যে স্পন্দন ড্রিম ড্রিম করছে, যেন বলছে, তোহফা তুমি হেন আওয়াজ শূন্য মরুভূমি, সেথায় শুধু বিরহের অনলে পোড়া ঝুরঝুরে বালি ছাড়া কিছুই নেই, নেই এক ফোঁটা তৃষ্ণা মেটানোর পানি। তুমি আওয়াদের ভালোবাসার অঙ্কুর। তোফা, আজকে প্রথম কেন যেন তোমাকে হারানোর ভয় হয়। কেন হচ্ছে বলতে পারো? তুমি আমার সাথে মিশে আছো, তবুও যেন মনে হচ্ছে ছেড়ে দিলেই হারিয়ে যাবে। কেন মনে হচ্ছে আমার বলবে? তোহফা আওয়াদের বুকে মাথা রেখেই বলল, আপনার অচেতন মনটা চাচ্ছে এটা বলতে। আওয়াজ যত দ্রুত সম্ভব তোহফাকে তুমি ঘরে নিয়ে যাও। আওয়াজ তোহফার বাচ্চামো কথাই হাসে। আমারও মনে হয় তোমাকে যতক্ষণ আমার ঘরে না নিতে পারবো ততক্ষণ শান্তি হবে না। তাহলে অপেক্ষা কেন? নিয়ে নিন। তোমার দেখছি খুব তাড়া। তোহফা আমাদের বুকে দুটো খুশি মেরে বলল, নিজের বুঝি কোনো তাড়া নেই? আমার তাড়া নেই বলছো? আমি পারলে এখনই তোমাকে আমার কাছে নিয়ে যাই। সুন্দর বলতে আপনি কি বোঝেন আওয়াজ? সুন্দর বলতে আমি তোমাকে বুঝি তোফা। আমার সরল চাহনি, শীতল পরশ আমার কাছে পৃথিবীর সব থেকে সুন্দর। আমি ওই সৌন্দর্যের কথা বলিনি। তাহলে আপনার চোখে আমি কতটুকু সুন্দর? সৌন্দর্য হচ্ছে সামনের মানুষটা আমার হৃদয়ে কতটুকু জায়গা নিয়ে বসবাস করছে তার উপর ডিপেন্ড। ভালোবাসার মানুষটি পৃথিবীর সব থেকে সুন্দর তোফা। আমার চোখে আমার ভালোবাসা ওই রাতের আকাশের বুকে এক ফালি চাঁদের মতো। মেঘলা আকাশের শীতল হাওয়া, পড়ন্ত বিকেলে মিষ্টি রোদ, খুব অস্থিরতায় একরাশ স্বস্তি। আওয়াজ তোহফাকে নিয়ে ঘাসের বুক থেকে উঠে দাঁড়ায়, চারিদিকে তাকিয়ে বলে, এই যে প্রকৃতির এত রূপ, সেটাও আমার তোফা রানীর কাছে ফিকে। চলো, অনেক রাত হয়েছে, এবার আমাদের ফেরা উচিত। তোহফা আওয়াজকে অপলক দৃষ্টিতে তাকিয়ে, এই মানুষটা ঠিক তাকে কতটুকু ভালোবাসে এটা যদি সে মাপতে বসে, হয়তো মাপার মেশিনটাও মাথা নুয়ে পড়বে। জীবনে এমন একটা মানুষ থাকলে আর কি লাগে। তোহফা চিন্তা রেখে মাথা ধুলায়। এরপর দুজন দুজনের হাত আঁকড়ে সামনের দিকে এগিয়ে চলে। সময়কে বুড়া আঙ্গুল দেখিয়ে রাতের অন্ধকারকে সঙ্গী করে তারা বাড়ি ফেরার পথে হাঁটে। তোহফা আওয়াদের হাত ধরে বলে, আমরা ফের একদিন এখানে আসব। সেদিন আমাদের মাঝে আরও একজন থাকবে। আমরা সেদিন 2 থেকে 3 হব, ঠিক আছে? আওয়াজ মিষ্টি হেসে উত্তর দেয়, তার আগে কেন আসবে না? কারণ কিছু মুহূর্ত জীবনে একবার আসাই ভালো। আজ যেমন আমরা 2 ছিলাম, সেদিন আমরা 3 থাকব। হয় সে আমার কোলে, না হয় সে আমার। বাকি কথাটা তোহফা শেষ করতে পারে না। তবে আওয়াজ তো লজ্জা শরমের আজ মাথা খেয়ে বসে আছে, তাই নিজ থেকেই বলল, না হয় সে এখানে থাকবে। তোহফার পেটে হাত দিয়ে কথাটা বলে ওঠা আওয়াজ। তোহফা লজ্জায় মাথা নিচু করে নেয়। এই ছেলে আজ তাকে লজ্জা দিয়ে দিয়ে মেরেই ফেলবে বলে বোধহয় ঠিক করেছে। তোহফাও আওয়াজ যখন বাড়ির গেট অবধি আসে, তখন দূর হতে বেশে আসে মুয়াজ্জিনের সুমধুর সুর। তোহফা ভয়ে আওয়াদের হাত চেপে ধরে বলে, মা নিশ্চয়ই নামাজ পড়ার জন্যই উঠে গেছে। আমাকে দেখে ফেললে কি বলবো? আওয়াজ ভরসা স্বরূপ বলে, দূরের মসজিদ থেকে আজান শোনা যাচ্ছে, এখানে দিতে হয়তো আরো কয়েক মিনিট সময় লাগবে। যদি সমস্যা হয় তাহলে চলো, আমিও যাই। তোহফা বাধা দিয়ে বলে, না থাক। তোহফা এগিয়ে যেতেই আওয়াজ তোহফার হাত আটকে কাছে টেনে নেয়। তোহফার দুগালে হাত দিয়ে বলে, সাবধানে থাকবে। নাম্বার দেখে নেয়। জলজল করছে সিয়াম লেখা নামটা। তৎক্ষণাৎ মনে পড়ে সিয়ামকে সে ছবি আঁকতে দিয়েছে। সিয়াম ছোট থেকে খুব সুন্দর ছবি আঁকতে পারে। এরপর তো আর্ট নিয়ে পড়াশোনা শুরু করলো। গতকাল রাতের ছোট্ট একটা বিশেষ মুহূর্ত বন্দি করতে চেয়েছে তোহফা, যেটা সারপ্রাইজ হিসেবে আওয়াজকে সে দিবে। সেটা হয়ে গেছে শুনে ঝটপট শোয়া থেকে উঠে বসলো। কোথায় আছিস তুই? তোদের বড় রাস্তার মোড়ে।
তোদের বাড়িতে তো আবার ছেলেদের এন্ট্রি নিষেধ। এই দুপুরবেলা গেলে হয়তো আন্টির হাতের ঝাড়ুর বাড়ি একটাও মাটিতে পড়বে না, সব আমার পিঠে পড়বে। ঠিক আছে, তুই অপেক্ষা কর, আমি 5 মিনিটে আসছি। তোহফা ঝটপট চোখে মুখে পানি ছিটিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। সৎ দরজার কাছে এগিয়ে যেতে ইলা তোহফা বলে ডেকে ওঠে। কোথায় যাচ্ছ এই অবস্থায়? মা দেখলে আস্ত রাখবে না। মা কিন্তু এমনি তোমার উপর রেগে আছে। 5 মিনিট ভাবি, মাত্র 5 মিনিট, যাবো আর আসবো। প্লিজ ম্যানেজ করো একটু মাকে। তোমার এই ম্যানেজের চক্করে প্রতিবার আমি ফেঁসে যাই। আর সকাল থেকে তোমাকে একটা খবর দিব বলে ঘুরছি, তোমার তো ঘুম ভাঙার নামই নেই। সব কথা এসে শুনবো ভাবি, প্লিজ যাই। তোহফার অনুরোধ দেখে ইলা হেসে মাথা নাড়ায়। তোহফা ইলাকে চুমু ইশারা করে ঘর থেকে বেরিয়ে যায়। ইলা হাসতে হাসতে বলে, এই খবরটা আমি এখনো কাউকে দেইনি তোহফা, কারণ এই কথাটা শোনার অধিকার সর্বপ্রথম তোমার। কারণ তোমার প্রতিটা মোনাজাতে আমি যে থাকি, তোমার মোনাজাতে যে কারণে আমি থাকি তোহফা, আল্লাহ তা শুনেছে। তাড়াতাড়ি এসো এবং এই খুশির খবরটা শুনে তুমি আমায় জড়িয়ে ধরো। জোহরের সালাত শেষ করে যখন মোনাজাতে আল্লাহর শুকরিয়া করে, মাত্র নামাজ শেষ করে ইলা, তখনই দরজার কাছে দাঁড়িয়ে লিমা বলল, ভাবি, নামাজ শেষ হলো তোমার? ইলা চোখ মুখ মুছে হাসি মুখে বলল, কেন? বাড়ির সবাই খেতে এসেছে, কিন্তু তোফা ঘরে নেই। তুমি কি জানো তোফা কোথায়? লিমার কথায় টনক নড়া দিয়ে ওঠে। তোহফা বেরিয়ে যাওয়ার সাথে সাথেই তার মা ফোন করলো। তার সাথে কথা শেষ করে গোসল করে নামাজ পড়লো। এখনো তোহফা ফেরেনি শুনে খানিক অবাক হলো। দ্রুত পায়ে লিমার সাথে এগিয়ে ড্রয়িং রুমে যায়। সেখানে উপস্থিত সবাইকে দেখে ইলা একটু ঘাবড়ে যায়। দুপুরের খাবার খাওয়ার জন্য সবাই চলে এসেছে। ইলা আসতেই জাহানারা বেগম বললেন, তোফা কোথায় ইলা? লিমা বলল ঘুম থেকে উঠে তোমার সাথে কথা বলেছে। ইলা বলল, মা, তোহফা বলল ও বড় রাস্তায় যাবে আর আসবে, কিন্তু এখনো আসেনি। শুনে তো আমারও ভয় হচ্ছে। ইলার কথায় তৌসিফ ও তৌহিদ দুজনেই বসা থেকে উঠে দাঁড়ায়, কারণ তারা দুজনেই ওখান থেকে এসেছে। কোথাও তোহফাকে তো দেখতে পায়নি। তৌসিফ বলল, শিওর ইলা, তোফা বড় রাস্তার মোড়ে গেছে? হ্যাঁ, তোহফা আমাকে মিথ্যে কেন বলবে? তৌসিফ ও তৌহিদ দুজনেই একসাথে বাহিরে যাওয়ার জন্য পা বাড়ায়। তখনই কলিং বেল বেজে উঠতেই সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলে তোহফা ফিরে এসেছে ভেবে। লিমা দৌড়ে দরজা খুলে দিতেই অনাকাঙ্ক্ষিত মানুষকে দেখে একটু অবাক হয়। তৌহিদ এগিয়ে গিয়ে দেখে তোহফা নয়, একটি ছেলে দাঁড়িয়ে দরজার ওপাশে। তৌহিদ নিজের চিন্তা দূরে রেখে বলে, সিয়াম, তুমি অসময়? তৌহিদের কথায় সবাই একে একে দরজার সামনে এসে দাঁড়ায়। সিয়াম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, ভাইয়া 5 মিনিটের কথা বলে তোফা আমাকে অপেক্ষা করতে বলে, কিন্তু ও না আসায় বাধ্য হয়ে আমি নিজে চলে আসছি। এটা ওকে দিয়ে দিবেন। তৌসিফের চোখ মুখ শক্ত হয়ে যায় সিয়ামের কথা শুনে। তোফা তোমার সাথে দেখা করবে বলেছে। হ্যাঁ ভাইয়া, ও আমাকে এটা ছবি আঁকতে দিয়েছিল, সেটাই ওকে দিতে এসেছিলাম। আপনাদের বাড়িতে আসার নিষেধ, এজন্য ওকে ফোন করে ডাকলাম, কিন্তু ওর কোনো খোঁজই নেই। দেখে নিচে বাধ্য হয়ে এখানে। সকলের মাথায় আকাশ ভেঙে পড়ল। সিয়ামকে কিছু না বলেই তৌহিদ, তৌসিফ, আরিফুল ইসলাম তিনজনেই বেরিয়ে গেলেন। অজানা এক ভয় সকলকে তাড়া করে বেড়াতে রইল। সিয়াম অবাক হয়ে জিজ্ঞেস করল, ভাবি কি হয়েছে? তোমার সাথে দেখা করবে বলেই ও আরো 1 ঘন্টা আগেই বের হয়েছে। ইলার কথায় সিয়াম অবাক হয়ে বলল, কি বলেন? আমার সাথে দেখা করার কথা বলে তাহলে কোথায় গিয়েছে? জাহানারা বেগম থম মেরে বসে রইল। তিনি আপাতত কিছু বলতে পারলেন না। ইলা ও লিমা দরজা বন্ধ করে শাশুড়ির পাশে গিয়ে বসলেন। চিন্তা ক্রমশ তাদের বাড়তেই থাকলো। অন্যদিকে চেনা পরিচিত সকল রাস্তা এবং বাড়িতে তৌসিফরা খোঁজ নিল, তবে তোহফার খোঁজ কোথাও পেল না। অবশেষে উপায় না পেয়ে ভাবলো হয়তো তোহফা লুকিয়ে আওয়াদের সাথে দেখা করতে গেছে। তৌহিদ দ্রুতই আওয়াদের নাম্বারে কল করলো। 3 বার রিং হতেই আওয়াদ ফোনটা রিসিভ করে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। ওয়া তোফা তোমার কাছেই। প্রশ্নটা শুনে যেন আওয়াদ খানিক অবাক হলো। তোহফা তার কাছে আছে কিনা, মানে তোহফা কি ওদের কাছে নেই? না ভাইয়া, আমি তো মিটিংয়ে আছি। তৌহিদের হাত থেকে আরিফুল ইসলাম ফোনটা কেড়ে নিলেন। বাবা, আমার মেয়েটাকে খুঁজে পাচ্ছি না। আমার মেয়েটা কোথায় গেল? কিছু একটা করো। আওয়াদ ভেবে পেল না এই মুহূর্তে তার কি উত্তর দেওয়া উচিত। এ ভয়টাই কি গতকাল তাকে তাড়া করে বেরিয়েছে? ও আল্লাহ! আওয়াদ আমি আসছি বলেই ফোনটা কেটে দিল।
দুই ছেলেকে নিয়ে পাগলের মতো এদিক ওদিক খুঁজতে রইল মেয়েকে আরিফুল ইসলাম। তবে তারা ব্যর্থ। ঘড়ির কাঁটায় যখন সময় বিকেল 4টার ঘরে, তখন অস্থির হয়ে আওয়াজ তোহফাদের কলিং বেল বাজাতে থাকে। ইলা দৌড়ে দরজা খুলে দিয়ে হতাশ চোখে তাকায়। সবাই থাকলেও তোহফা নেই। ভাইয়া তোহফার কোনো খোঁজ পেলেন? আওয়াজ মাথা নিচু করে রইল। তৌসিফ, তৌহিদ, আরিফুল ইসলাম সকলে ঘরে ঢুকে। তবে আচমকা আওয়াজ কিছু একটা ভেবেই বলে উঠল, ভাইয়া আমার সাথে চলুন। তৌহিদ ভাইয়া আপনি বাড়িতেই থাকুন, আমরা আসছি। তৌসিফ যেন আওয়াদের ইশারা বুঝল। সে আওয়াদের সঙ্গ নিলে আরিফুল ইসলাম বাদ সাধল। আমি যাব তোমাদের সাথে। তৌসিফ বলল, বাবা আমি আওয়াজ যাই, প্রয়োজন পড়লে না হয় তোমাকে ডেকে নিব। আরিফুল ইসলাম চিৎকার করে ওঠে, আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর তুই আমাকে চুপচাপ ঘরে থাকতে বলছিস? বাবাকে চিৎকার করতে দেখে সকলেই কেঁপে ওঠে, কারণ শান্তিপ্রিয় তাদের বাবার এই অগ্নিমূর্তি তারা কখনোই দেখেনি। আওয়াজ এগিয়ে আসে, আঙ্কেল আপনি উত্তেজিত হবেন না, আমি আর ভাইয়া দেখছি তো, প্লিজ একটু ভরসা করুন। আরিফুল ইসলাম আওয়াদের কথায় ভরসা পেলেন। তিনি আওয়াদের দুহাত আগলে ধরে ঝরঝর করে কেঁদে ফেললেন। আওয়াজ, আমার মেয়েটাকে নিয়ে আসো, আমার মাটাকে নিয়ে এসো। ওকে ছাড়া আমরা কিভাবে থাকবো বলো? ওকে নিয়ে আসো। আওয়াজ ভরসা স্বরূপ আরিফুল ইসলামের হাত চেপে ধরলেও তার ভেতরে ঠিক কী হচ্ছে একমাত্র তো সেই জানে। নিজেকে সামলাতে গিয়ে সে পুরোপুরি ভেতর থেকে অস্থির হয়ে পড়ছে। কোথায় গেল তোহফা? কেউ তার ক্ষতি করার জন্য তাকে তুলে নিয়ে গেছে কি? কত প্রশ্ন, অথচ উত্তর একটাই, তোহফা যেখানেই থাকুক যেন ভালো থাকে, সুস্থ থাকে। পাশ ঘেঁষে কিছু কুকুর দৌড়ে চলে গেল খেউ খেউ করতে করতে। ক্লান্ত শরীর যেন আর চলছে না। আজকে যেন এই রাতের অন্ধকারটা একটু বেশিই কালো। কিঞ্চিত দূরে দাঁড়িয়ে থাকা মানুষের আবছায়া ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। অন্ধকার পেরিয়ে যখন রাস্তার সোডিয়ামের আলোর মাঝে 4 জন পুরুষ পা দিল, তখন দেখা গেল 4 জনের মুখ ঠিক কতটা করুণ। রাত তখন আনুমানিক কত, 1:45 হবে হয়তো। সারাদিন থানা থেকে শুরু করে পরিচিত অপরিচিত সকল জায়গায় খুঁজে যখন তোহফার চিহ্নটুকু তারা পেল না, তখন যেন শরীরের সাথে সাথেই হৃদয়টা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। সকলেই ক্লান্ত শরীর নিয়ে কলিং বেল চাপ দিতেই সাথে সাথে ইলা দরজা খুলে দিল। যেন সে দরজার হাতল ধরেই দাঁড়িয়েছিল এতক্ষণ। স্বামীর সাথে একে একে সকলকে ঘরে ঢুকতে দেখলেও যখন আদরের ননদকে ঢুকতে দেখলো না, তখন বুকটা ভারী হয়ে এলো। কোনো কথা না বলেই তারা সোফায় গিয়ে বসলো। তাদের ভেতরে যে কি ঝড় উঠেছে তা যেন তারা কেউ কাউকে দেখাতে সক্ষম নয়। ইলা এগিয়ে তৌসিফকে বলল, তোহফা। তৌসিফের চোখ দুটো রক্ত জমে আছে, যেন ছলছল করছে। সেই চোখের কোণে পানি, যেন একটু ছোঁয়া পেতেই তা গড়িয়ে পড়বে। কষ্টে তার মুখ থেকে কোনো আওয়াজ বের হলো না, শুধু সে মাথা নাড়িয়ে বলল, পাইনি। আরিফুল ইসলাম বলল, তোমার শাশুড়ি? লিমা এগিয়ে বলল, 4-5 বার জ্ঞান হারিয়েছে বাবা, ঘন্টাখানেক আগেও। এখন জোর করে একটু শুইয়ে রেখেছি। কলিং বেল বাজলো। আমার মেয়ে আর মেয়ে কি ফিরেছে? ওরা কি আমার মেয়েকে নিয়ে ফিরছে? লিমার কথা শেষ হবার আগেই ঘর থেকে বেরিয়ে এলেন জাহানারা বেগম। শাশুড়িকে এগিয়ে আসতে দেখে ইলা দৌড়ে শাশুড়িকে ঝাপটে ধরে। তোফা ফিরছে তাই না ইলা? কোথায় ও আজ? ওকে বকবো না, ওকে বলো শুধু আমাকে আম্মু বলে ডাকতে। সত্যি বলছি, একবারের জন্য বকবো না। কই ও কাছে আসতে বলো না। শাশুড়িকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো শব্দ ইলার জানা নেই। সে নীরবে শুধু চোখের জল ফেলে গেল। তাদের শক্ত মনে শাশুড়িও যেভাবে কাঁদতে পারে এটা যেন তারা কোনোদিন জানতই না। অন্যদিকে স্ত্রীকে পাগলামি করতে দেখে আরিফুল ইসলাম এগিয়ে এলেন। স্বামীকে দেখে জাহানারা বেগমের পাগলামি আরও বেড়ে যায়। আমার মেয়েকে এনেছো? কোথায় আমার মেয়ে? কোথায় ও? হেই, কথা বলছো না কেন? কোথায় আমার মেয়ে? আমি তোমাদের কাউকে ছাড়বো না। আমার মেয়েকে না এনে দিলে এনে দাও। কথাগুলো বলতে বলতেই স্বামীর পায়ের কাছে আবারও জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে। সকালে ব্যস্ত হয়ে পড়ে জাহানারা বেগমের জ্ঞান ফেরানোর জন্য। তবে আওয়াজ নিশ্চুপ, সে যেন বাকশক্তি হারিয়ে ফেলেছে। তার গোপন ভয়টা যে এভাবে ফলে যাবে এটা যেন সে ভাবতেই পারছে না। তার চিন্তা শক্তি যেন লোপ পেয়েছে। সব কিছু যেন ধোঁয়াশা। থানায় যোগাযোগ করেও কোনো লাভ হয়নি। তারা 24 ঘন্টা না গেলে কোনো স্টেপ নিতে পারবে না। নিজের উপর এখন নিজের প্রচণ্ড রাগ হচ্ছে। কেন সে ভয় পেয়েও চুপচাপ তোহফাকে একা রেখে চলে গেল? কেন কেন? কিন্তু মন মতো উত্তর যে আজ নেই। অজানা ভয়, অস্বস্তি, কষ্ট নিয়ে এভাবেই গোটা রাত পারবার
একটু উঁচু স্বরে বলল। আমাদের প্রাণভোমরাকে নিয়ে এভাবে হেয়ালি করছেন আপনি? রাব্বি হাসতে হাসতেই বলল, আপনাদের সেই প্রাণ ডোমরার গলা টিপে ধরেছে আমাদেরই অন্য এক ভোমরা। হয়তো সে আপনাদের প্রাণ ভোমরা নয়, তবে আপনাদের পরিবারের সদস্য। অফিসারের হেয়ালি কথায় রেগে যায় তৌহিদ। হিতাহিত জ্ঞান হারিয়ে বলে, সকাল সকাল এখানে মজা করতে এসেছেন আপনি? আমরা কেউ মজার মুডে নেই। গতকাল থেকে আমাদের বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আপনি কি না? আরে রিল্যাক্স মিস্টার তৌহিদ, গোটা রাত খুনি ধরতে ব্যয় করেছি, তারপর হসপিটাল, এখন আবার আপনাদের বাড়ি এসেছি, তাই আমি মোটেও মজার মুডে নেই। আসলে আপনাদের প্রাণ ভোমরাকে আপনাদেরকেই কেউ খুন করার চেষ্টা করেছে, এটা আপনারা জানেন না দেখি অবাক হচ্ছি। প্লিজ আপনি খুলে বলুন আমার তোফার কি হয়েছে, আমরা ধৈর্য ধরে রাখতে পারছি না। আমাদের কথাই রাব্বি মাথা এদিক ওদিক তোলায়। কিছুক্ষণ নীরব থেকে বলে, আমার কথার মাঝখানে কেউ কোনো শব্দ করবেন না, যদি করেন আমি কথা সম্পূর্ণ না করে উঠে চলে যাব। এমনকি আপনার মেয়ের খবরও আমি দিব না। এইখানে আমরা শুধু আপনার মেয়ের খবর নয়, একজন ঠান্ডা মস্তিষ্কের খুনিকেও ধরতে এসেছি, তাই বুঝতেই পারছেন ব্যাপারটা ঠিক কতটা সিরিয়াস। রাব্বি হোসেনের কথায় সকলেই সায় দেয়। রাব্বি কিছু কথা গুছিয়ে এরপর বলতে শুরু করে, গত 8 মাস ধরে আমরা লক্ষ্মীপুরের আশেপাশে কিছু মেয়ের লাশ পেতে থাকি। অদ্ভুতভাবে সব মেয়েকে একই রকমভাবে খুন করা হয়েছে। প্রথমে তার দুর্বলতা নিয়ে তাকে কষ্ট দেওয়া, তারপর তাকে রেপ করা এবং হাত পা বিচ্ছিন্নভাবে কেটে ফেলা, সাথে মুখেই অসংখ্য খুনের পোস্ট তো আছেই। সবশেষে তাকে শ্বাসরোধ করে মেরে ফেলা। এদের খুনি যে একজনই, এটা আমরা সব লাশের পোস্টমর্টেম রিপোর্টে দেখে বুঝে ফেলি। তদন্ত করা শেষে জানতে পারি ছেলেটা একটা সাইকো। যে মেয়েকে ওর ভালো লাগে তার সাথে ঠিকও এমনই করে। নতুন করে বর্ণনা দিলাম না। 17 তারিখ অর্থাৎ গত পরশু আমরা খবর পাই এই সাইকো খুনিটা এই এলাকায় কাউকে খুন করার কন্ট্যাক্ট নেয়। অনেক খুন করার কন্ট্যাক্ট পায় সে, অন্য কেউ না, আপনাদের মেয়ে তোফা। আমার বোন কার কি ক্ষতি করেছে? মিস্টার তৌফিক, কথা বলতে নিষেধ করেছি। আপনার বোন কারো কোনো ক্ষতি না করলেও আপনি কারো ক্ষতি করেছেন। তৌসিফ কিছু বলতে চাইছিল, রাব্বি হোসেন হাত ইশারা করে থামিয়ে দেয়। ফের তিনি আবারও বলতে শুরু করে, সে তোফাকে নয়, আপনাদের সকলের উপর নজর রাখতো। মিস্টার ওয়াজাদ, আপনার অ্যাক্সিডেন্টে সে করেছে। তৌফিক, আপনাকেও সে ভয় দেখিয়েছে। এরপরের ঘটনা বলি। আমরা গোপনে জানতে পারি গতকালও নিজের আস্তানায় যাবে। আমরা সেই মোতাবেক নিজেদের অপারেশন সাজিয়ে ফেলি। আমরা ভেবেছি ওর আস্তানায় গেলেও রাতে যাবে, আর এখানেই আমরা ভুলটা করে ফেলি। সেদিন সে বিকালে নাগত আপনাদের মেয়েকে ও তুলে নিয়ে যাবে, এটা আমরা কল্পনাও করতে পারিনি। অবশ্য আমরা নিজেরাও জানতাম না ও যাকে খুন করবে বলে এখানে এসে সে একজন মেয়ে। যেহেতু কারো থেকে কন্ট্যাক্ট নিয়েছে, আমরা ভেবেছি কোনো পুরুষ হবে হয়তো। তাই আমরা আপনাদের এলাকায় বড় বড় বিজনেসম্যানের খোঁজ খবর নিয়েছি, কিন্তু তেমন সাড়া না পেয়ে সরাসরি আমরা ওর আস্তানা ঘেরাও করব বলেই সিদ্ধান্ত নেই। গতকাল আনুমানিক রাত 12টার দিকে আমরা যখন ওর আস্তানায় পৌঁছাই তখন দেখি। রাব্বি হোসেন থামলেন, জোরে জোরে কয়েকটি নিঃশ্বাস নিলেন, গলা খাকারি দিয়ে গলাটা পরিষ্কার করে আবারও বলতে শুরু করলেন। গিয়ে দেখি খুনিটা নৃশংসভাবে তোফার শরীরকে আঘাত করেছে। আমরা পৌঁছানোর আগেই তোফার সাথে যা অন্যায় এবং অত্যাচার হওয়ার ছিল তা হয়ে গেছে। হয়তো প্রাণটুকু ওর দেহে ছিল, যেটুকু নেওয়ার পরিকল্পনা হয়তো ওই খুনিটার ছিল, তবে তার আগেই আমরা যেটুকু কমপ্লিট করতে পারিনি। প্রথমে তোফাকে রক্ত দিয়ে বারবার অজ্ঞান করে দুর্বল করে ফেলে। মিস্টার ওয়াজাদ, আপনার স্ত্রীকে টানা 4 ঘন্টা রেপ হয়েছে। এরপর দয়া করে চুপ করুন অফিসার, চুপ করুন। আমার তোফা কোথায় এবার সেটা বলুন। আর কিছু শুনতে পারছি না আমরা, প্লিজ আপনি চুপ করুন। সবাই ঢুকরে কেঁদে ওঠে। 4 জন অফিসার সবাইকে এভাবে কাঁদতে দেখে নিজেদেরকে অসহায় মনে করে। একটা মেয়ের জন্য 4 জন পুরুষ কিভাবে কাঁদছে, এটা দেখে তারা যেন বাকরুদ্ধ হয়ে যায়। তবুও তারা ভেতরে ভেঙে গেলেও উপরে শক্ত হয়েই থাকলো, কারণ কাজের জায়গায় কোনো ইমোশনাল শব্দ নেই। রাব্বি দীর্ঘশ্বাস ফেলে বলে, ঘটনা আরও আছে। তোফার অত্যাচারের ঘটনাটুকু স্কিপ করছি। আমরা তৎক্ষণাৎ তোফাকে উদ্ধার করি।
ও তখনও সেন্সে ছিল, শুধুমাত্র দুটো শব্দ উচ্চারণ করেছে, এক আমাদের বাড়ির ঠিকানা এবং দুই অজাত আপনাকে, মানে আপনি তাকে ক্ষমা করে দিন এই শব্দটা। আমরা আপনাদের সাথে যোগাযোগ করার থেকে ওকে হসপিটালে আগে নেওয়াটা জরুরি মনে করেছি, তাই ওকে আমরা হসপিটালে ভর্তি করে তৎক্ষণাৎ চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেছি। ওই সাইকোকে টানা 1 ঘন্টা পেটানোর পর ও স্বীকার করেছে ও কার কথায় তোফাকে তুলে নিয়ে গেছে এবং তার কেন তোফার উপর রাগ সব। অবশ্য সে তোফাকে এত কষ্ট দিতে চায়নি, সে চেয়েছে শুধু তোফা মরে যাক এবং আপনার পরিবার ভেঙে টুকরো টুকরো হয়ে যাক, কারণ তৌফিক আপনার জন্য তার পরিবার নষ্ট হয়ে গেছে। তৌসিফ বসা থেকে ফ্লোরে পড়ে যায়। তার জন্য তার বোনকে এত কষ্ট পেতে হলো। সে কি করেছে? কার এত বড় ক্ষতি করেছে সে? তৌসিফ প্রশ্ন চোখে তাকাতেই রাব্বি বলল, আমাদের বাড়ির ছোট বউ ওরফে লিমা হচ্ছে এইসব মাস্টার প্ল্যানের মাথা। সকলেই তখন অবিশ্বাস্য চোখে তাকায় লিমার দিকে। লিমা তখনও স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে। নিজেকে নির্দোষ বা ভালো বলার তারা তার মাঝে নেই। তখনই রাব্বি হোসেন আবারও বলে, আপনাদের জানা মতে লিমার বড় ভাই অ্যাক্সিডেন্টে মারা গেছে। আপনারা জানা মতে লিমার বড় ভাই অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু কখনোই জানতে চাইনি সে আসলে কবে এবং কোন অ্যাক্সিডেন্টে মারা গেছে। মিস্টার তৌফিক, আপনার বন্ধুর ভুলের শাস্তি তাকে দিতে না পারলেও আপনি তাকে কেন আইনের আওতায় আনেননি এবং ভুলের শাস্তি আপনাকে পেতে না হলেও আপনার বোনকে পেতে হয়েছে। সেদিন আপনার বন্ধু যার শরীরের উপর থেকে গাড়ি দিয়ে গিয়েছিল সে আর কেউ না, লিমার বড় ভাই। বাকিটা নিশ্চয়ই আমাকে আর খুলে বলতে হবে না। আসলে সে আপনাদের সুখ কেড়ে নিতে চেয়েছে, তাই আপনাদের সুখেরই সে টার্গেট করেছে। আপনাদের পরিবারের সুখ তোফা ছিল, তাই সে তোফাকেই পথ থেকে সরিয়ে ফেলেছে। সময়টা যেন স্তব্ধ হয়ে গেছে। পরিবারের প্রতিটা মানুষের কণ্ঠনালীতে যেন কেউ বিষ ঠেলে দিয়েছে, এমন জ্বালা করছে। চোখের পাতা স্থির, অনবরত সেখান থেকে বৃষ্টির ন্যায় নোনা জল গড়িয়ে পড়ছে। অতি শোকে যেমন মানুষ পাথর হয়, তেমনই তাদের অবস্থা। আচমকা তৌহিদ ছুটে গিয়ে লিমার গলা চেপে ধরে। কাল লাগেনি ওরে বিশ্বাসঘাতক, আমাদের এত বড় সর্বনাশ করলি, তোকে তো আজ খুন করেই ফেলবো। প্রতিশোধ নেওয়ার স্বাদ এরকম মিটিয়ে দেব। তোর এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই। আমার বোনটা তোর জন্য কি করেনি? আমার বোনটা তোকে বড় বোনের মতো ভালোবেসেছি, আর তুই কিনা আমার বোনকে শেষ করে দিলে। এই বেঈমান, কিভাবে পারলি তুই আমার বোনটার সাথে এত বড় অন্যায় করতে? আজকে তো তোকে আমি একদম শেষ করে দিব। তৌহিদের চোখ থেকে যেন আগুনের ফুলকি বের হচ্ছে। ওই চোখ দিয়েই যেন আজ লিমাকে সে মেরে ফেলবে। লিমার দম আটকে গেছে, চোখগুলো বড় বড় হয়ে গেছে, হাত পা ছোটাছুটি করছে বাঁচার জন্য, ছটফট করছে গলা কাটা মুরগির নেই। তবে আজ যেন তৌহিদের শরীরে অসুরের শক্তি ভর করেছে। পারলে সে সেকেন্ডের মাঝেই লিমাকে মেরে ফেলে। রাব্বি হোসেন মামুন ছুটে তৌহিদকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, তবে দুজন পুলিশ অফিসার সাধারণ একজন মানুষের কাছে আজ শক্তিতে পারছে না। কয়েক মিনিট ধস্তাধস্তির এক পর্যায়ে তারা লিমাকে ছাড়াতে সক্ষম হয়। তবে এর মধ্যে তৌসিফ, আওয়াদ বা আরিফুল ইসলাম কেউ নিজেদের জায়গা থেকে উঠলেন না। এলা তো পাথর হয়ে শুধু চোখের জল বিসর্জন দিতে রয়েছে। এক ছাদের নিচে এই মেয়েটার সাথে ছিল, অথচ এই মেয়েটা কিনা পরিবারের সুখে হাত বাড়িয়েছে, তারা টের পেল না। হায় আল্লাহ, মানুষ এতটাও হিংস্র হয় বোধ হয়। যার জলজ্যান্ত প্রমাণ লিমা নিজে। রাব্বি কনস্টেবল কুসুমকে ইশারা করলো লিমাকে নিয়ে যেতে। কুসুম এগিয়ে লিমাকে নিয়ে যায়। লিমা নির্বাক, গলা ধরে কাঁচতে কাঁচতে সে বেরিয়ে যায়। আচমকা দরজার কাছে গিয়ে পিছু ফিরে খুব শান্ত স্বরে বলে, কারোর পরিবারের সুখ কেড়ে নিলে ঠিক কতটা কষ্ট হয় এখন বুঝতে পারছেন না তো আপনারা? সেদিন তৌসিফ ভাইয়া আপনার ভুলের জন্য আমার ভাইকে অকালেই চলে যেতে হয়েছে। আমাদের জীবনের সুখ কেড়ে নিয়েছেন। আমার মা আজ পরকীয়া আসক্ত, আমার বাবা আজ বিছানায় মিশে আছে। তাই আমি চেয়েছি আপনাদেরও সুখ ধ্বংস করতে। আজ আপনার ভুলের জন্য আপনার বোনের এই অবস্থা। আমি পেরেছি আপনাদের সুখ কেড়ে নিতে। আমার পরিবারটা যেমন ভেঙে গেছে, আজ তেমনই আপনাদেরকেও ভেঙে দিলাম। আজ আমি ভীষণ খুশি। লিমার কথায় সকলেই নির্বাক। ঠান্ডা মাথায় পুরো গেমটা খেলে গেল, অথচ কেউ টের পেল না। সকলের মুখে কোনো শব্দ নেই, সবাই নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে। রাব্বি হোসেন কুসুমকে আবারও ইশারা করলেন লিমাকে নিয়ে যেতে,
সাথে মামুনকে পাঠিয়ে দিলেন। তিনি এবং শেখর তোহফার পরিবারকে নিয়ে ছুটলেন হাসপাতালে। টানা 1.5 ঘন্টার পথ অতিক্রম করে তারা হাসপাতালে পৌঁছালেন। ঘড়িতে তখন সকাল 10:25। 3 তলায় পৌঁছাতেই রাব্বি হোসেনের ফোনটা বেজে উঠল। তিনি ফোনের স্ক্রিনে চোখ বুলাতেই বুঝলেন কে ফোন করেছে। তিনি ফোনটা কেটে দিয়ে ইমার্জেন্সি রুমের দিকে এগিয়ে গেলেন। সেখানেই দেখা হয়ে গেল আর আওয়াদকে নিয়ে যাওয়া হলো। আওয়াদ গুটি গুটি পায়ে যখন তোহফার লাশের কাছে এসে দাঁড়ালো, পৃথিবী যেন সেখানেই তার থমকে গেল। এত সুন্দর ধরনী অন্ধকারে রূপ নিল। স্বস্তির নিঃশ্বাস যেন আওয়াদের নিতে কষ্ট হতে থাকলো। মনে হলো তার দম বুঝি এখনই বন্ধ হয়ে যাবে। এত কষ্ট, এত ব্যথা কিভাবে সইবে সে? গতকাল এই সুন্দর পৃথিবীতে তোহফা নামে মেয়েটা নিঃশ্বাস নিয়েছিল। আজকের সময়ে দাঁড়িয়ে সেই মেয়েটা বরাদ্দকৃত নিঃশ্বাস ফুরিয়ে গেছে। আহ পৃথিবী, তুমি কত নিষ্ঠুর! একটা সহজ সরল মেয়েকে ঠিক কতটা ভয়াবহ কষ্ট দিয়ে নিয়ে গেলে। এতটা কঠিন না হলেও তো তুমি পারতে। এত কঠিন হয়ে তুমি কি প্রমাণ করলে তুমি সুখী মানুষকে এভাবেই কষ্ট দাও? সাদা বর্ণের চাদরটা নার্স সরিয়ে দিতেই ছিন্নভিন্ন মুখটা ভেসে উঠল। গোলাপি ঠোঁট কালো হয়ে আছে, মুখে অসংখ্য আঁচড়ের দাগ, চোখের কোনায় সাদা জলের ছাপ। আহ, কতটা কষ্ট পেয়ে তোহফা পৃথিবী ত্যাগ করলো। এতটাই কষ্ট পাবে বলেই বুঝি কষ্ট কখনো ওকে ছুঁয়ে দেখেনি। এতটা নির্যাতিত হয়ে এই ধরনের বুক খালি করবে বলেই গোটা পরিবার তাকে একটা ফুলের টোকা অবধি দেয়নি কখনো। যত্ন করে পোষার পাখির ন্যায় আদরে রেখেছে, যার আবদার রাখার জন্য সর্বদা প্রতিটা মানুষ হাজির। আজ তার মৃত মুখ দেখার। আওয়াদ হাতটা বাড়িয়ে তোহফার গালে হাত ছোঁয়ালো। শরীর এখনো গরম, তবে দেহে প্রাণ নেই। প্রাণ পাখি উড়াল দিয়েছে। আহ, কি নিদারুণ নিষ্ঠুর সেই দৃশ্য, যা দেখে কঠিন মনে রাব্বিও চোখের জল ফেলল। আওয়াদ নিচু হয়ে তোহফার কানে কানে বলল, আমাদের 2 জন থেকে 3 জন হবার আগেই তুমি আমাকে একা করে দিলে তোহফা। এই কষ্ট আমি কাকে বলবো? এই ব্যথা আমি কিভাবে সইব? আমাদের যে হতে চলা সংসারটাও হয়ে ওঠেনি, আমাদের যোচনা বিলাস করা হয়নি, আমাদের হাজারো স্বপ্ন যে তুমি ধূলিসাৎ করে আমাকে একা করে চলে গেলে। তোহফা, সেদিন তো জিজ্ঞেস করেছিলাম তুমি শেষ কবে কেঁদেছিলে, কিন্তু সারা জীবনের জন্য আমাদের কাঁদিয়ে যাবে জানলে কখনোই এই কথা জিজ্ঞেস করতাম না। এতটা নিষ্ঠুর তো তুমি নও তোহফা। তাহলে এতটা কঠিন হয়ে কেন এখন ঘুমিয়ে আছো? ওরা তোমাকে এত কষ্ট দিল যে তুমি আর আমি অবধি পৌঁছাতে পারলে না। ওপারে অপেক্ষা করো তোহফা আমার জন্য। এপারে না হলেও ওপারে না হয় আমাদের না হওয়া সংসারটা পূর্ণ করব। অপেক্ষা করবে তো তোহফা আমার জন্য, তোমার আওয়াদের জন্য, তোমার একমাত্র শখের পুরুষের জন্য? এতটা শান্তি নিয়ে ঘুমিয়ে আছো, অথচ দগদগে দাগগুলো আমাদের জন্য রেখে গেলে তোহফা। একটু কথা বলো তোহফা। এই তোহফা, তোমার আওয়াজ তোমার সাথে কথা বলতে চায়। তোমার আওয়াজ তোমাকে ছাড়া কিভাবে থাকবে? তোমার বাবা ভাইয়েরা কিভাবে সামলাবে নিজেদের? তাদের পরিবারের একমাত্র সুখের অঙ্কুরের শেষ কিভাবে তারা দেখবে? এই তোহফা, এতটা নিষ্ঠুরতম মানুষদের মাঝে তুমি থেকো না। তুমি তো আমাদের নরম মনের তোহফা। আহ তোহফা, কথা বলো। তোহফা রে, এই তোহফা, কথা বলো না। কেন চুপ করে আছো? ওরা তোমাকে এত কষ্ট দিল, একটু কষ্ট আমাকেও দিত, তোমাকে কষ্ট কম দিয়ে আমরা সবাই তোমার কষ্ট ভাগাভাগি করে নিতাম তোহফা। তবে তোমাকে কেন এত কষ্ট পেতে হলো? তোহফা রে, ও তোহফা, কথা বলো। আমার তোহফা, কথা বলো। তোহফা, কথা বলো। মিস্টার আওয়াজ, আপনার শ্বশুর হার্ট অ্যাটাক করেছেন, তিনি মারা গেছেন। মিস্টার আওয়াজ, আপনি কি শুনতে পাচ্ছেন? মিস্টার আওয়াজ। তীব্র চিৎকারে ইজি চেয়ার থেকে ধরফরিয়ে উঠে বসে আওয়াদ। বৃদ্ধ শরীরটা সামলে উঠতে পারেনি আচমকে উঠে বসাটা, তাই তো শরীরটা অসম্ভব কাঁপছে। কিঞ্চিত সময় নেয় সে কোথায় পৌঁছার জন্য। কয়েক মিনিট পর সে বুঝতে পারে সে তার অফিসে বসে আছে। এতক্ষণ চিৎকার করে তার অ্যাসিস্ট্যান্ট আকবর আলী তাকে ডাকছিল। দীর্ঘ 29 বছর আগে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা মনে করতে করতেই সময় কখন শেষ হয়ে গেছে তা আওয়াদ বুঝতে পারেনি। অফিস ছুটি হয়ে গেছে আরও ঘন্টা কয়েক আগেই। হয়তো আওয়াদকে নিজের কেবিন থেকে বের হতে না দেখে আকবর এসেছে তাকে ডাকতে। আকবর কি জানে আওয়াদ তার ফেলে আসা অতীতে পদার্পণ করেছিল? হয়তো জানে না, জানলে নিশ্চয়ই এভাবে চিৎকার করে ডাকতো না। আওয়াদ তার ভারী শরীরটা টেনে নিয়ে যায় ডেস্কের দিকে। কালো ফ্রেমের চশমাটা চোখে দিয়ে লাঠিটা হাতে তুলে নেয়। সেই শক্তপোক্ত শরীরটা ভেঙে গেছে। বয়সটা 27 থেকে 56-তে থেমেছে। মনের কষ্ট ভুলে থাকার জন্য এই কাজের মাঝে নিজেকে বিলিয়ে রাখে। নতুন করে
তার জীবন সংসার সাজানো হয়নি। তোহফার মৃত্যুর সংবাদটা শুনে সেই যে ফ্লোরে পড়েছিল, তার শ্বশুর আর উঠে দাঁড়ায়নি। বাবা এবং মেয়েকে একই দিনে পাশাপাশি মাটি দেওয়া হয়েছে। মেয়ে এবং স্বামী হারানোর শোকে জাহানারা বেগম মানসিক ভারসাম্য হারিয়ে বেঁচে ছিলেন মাত্র 9 মাস। তহিদ বোনকে এবং বাবাকে দাফন করে সেই যে ঘর ছাড়লো, আর কখনোই ফিরে আসেনি। তৌসিফ ইলা বেঁচে আছে, বেঁচে থাকতে হবে বলেই। যে সুখবরটা সর্বপ্রথম তোহফাকে জানানোর কথা ছিল, সেই সুখবরটা দুঃসংবাদে পরিণত হয় তোহফার মৃত্যুর সংবাদের সাথে সাথেই। হ্যাঁ, ইলার মিসক্যারেজ হয়েছে। ইলার ওটাই প্রথম এবং সেটাই শেষ প্রেগন্যান্সি ছিল। স্বামী স্ত্রী একটা এতিমখানা হলে সেখানে হাজারো বাচ্চার বাবা মা হয়েছে। লিমার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, তার খোঁজ কেউ নেয়নি, হয়তো ঘৃণায় আর নেওয়া হয়নি। যে পরিবার তাকে এত দিল, সে পরিবারটা ধ্বংস করে সে হয়তো সাময়িক সুখী হতে পেরেছে। তবে বিবেকের কাঠগড়ায় সে কিভাবে নিজেকে দাঁড় করাবে, সে কি কখনো তা ভেবেছে? ভাবেনি হয়তো। ভাবলে এত বড় জঘন্য কাজ নিশ্চয় করতে পারতো না। আওয়াদ সে ভালোই আছে, কারণ প্রতি পূর্ণিমার রাতে তোহফা তার সাথে দেখা করতে আসে। আজকে সেই দিন। আওয়াদ চশমাটা চোখে দিয়ে অফিস রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হতেই আকবর বলে, স্যার আজও ওখানে যাবেন? হ্যাঁ, তোমাদের ম্যাডাম আসবে তো, না গেলে আবার ভীষণ রাগ করবে। আওয়াদ হাসতে হাসতেই বেরিয়ে যায়। সময়টা তখন রাত 9টা। একটা রিক্সা নিয়ে চলল সেই ঝিলের পাড়ে, যেখানে প্রথম তাদের ভাব বিনিময় হয়েছিল। যেতে যেতে প্রায় ঘন্টা কয়েক সময় লাগলো। শহরের এই জ্যামে ভরা রাস্তা পৃথিবীর অন্যতম বিরক্তিকর জায়গা। আওয়াদের হাতে আজ বেলি ফুলের মালা। আওয়াদ টুকটুক করতে করতে ঝিলের পাড়ে ছোট্ট একটা বেঞ্চিতে এসে বসে। দূর দূরান্তে চোখ বুলায়। মুগ্ধ চোখে তাকিয়ে চাঁদের আলোয় চিকচিক করে জল দেখে। চাঁদের আলোয় জল যেন হীরের মতো চকচক করছে। এই সৌন্দর্য যেন হার মানবে কোনো পাহাড় কিংবা ঝর্ণার কাছে। আচমকা শীতল হাওয়া বয়ে গেল আওয়াদের পিঠে। পিছন ফিরতেই তোহফাকে সে দেখতে পেল। সাদা রঙের শুভ্র শাড়ি পরেছে তোহফা। ফুরফুরে হাওয়ায় চুলগুলো তিত্তির করে কাঁপছে। চোখে মুখে লেপ্টে আছে আনন্দের অনুভূতি। খোলা চুলে আজও আওয়াদ তোহফার প্রেমে পড়ে। ভালোবাসা অনুভূতি সে আগের মতোই, শুধু মানুষটা আজ আর আগের মতো নেই। মানুষটা ধরাছোঁয়ার বাইরে। বুক ভরে শ্বাস টেনে ছেড়ে দিয়ে আওয়াদ মুচকে এসে বলল, এসে গেছো তোহফা? তোহফা মুখ ভার করে বলল, ধরে ফেললেন আজও? আওয়াদ তোহফাকে গাল ফোলাতে দেখে বলল, এর পরের বার থেকে বুঝলেও কথা বলবো না, ঠিক আছে? আপনি প্রতিবার এই কথাই বলেন, কিন্তু সামনে এলেই আপনি ঠিক আমার উপস্থিতি বুঝে ফেলেন। আজ এত দেরি করে এলে যে? আপনার মতো অত সময় মেপে আসতে পারি না বাপু। আমি তো আপনার মতো পাগল নই। সে তো আমি জানি। জানেন যখন, তাহলে জিজ্ঞেস কেন করেন? ভালো লাগে তোমার সাথে কারণে অকারণে কথা বলতে, আমার ভালো লাগে তোহফা। একটা দিন আসো, তাও হাতে অল্প সময় নিয়ে। যেটুকু পাই তাতে মন ভরে না কথা বলে। তুমি জানো, এই একটা দিনের অপেক্ষায় আমার গোটা দিনগুলোতে ঘুম আসে না। এই একটা দিনের অপেক্ষায় আমার দীর্ঘ বছরের মতো লাগে। আপনি না সত্যিই পাগল। সত্যিকারের পাগল হলাম কই? দিব্যি তো তোমায় ছাড়া হাঁটছি, খাচ্ছি, প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি। রোজ রাতে যে পাগলের মতো বালিশ ভিজিয়ে কান্না করেন, সেই কি আমি জানি না বলে ভাবছেন? জানোই যখন, তাহলে দূরে কেন? আমাকে কাছে টেনে নিচ্ছ না কেন? আর বিরহ সহ্য হচ্ছে না, আর পারছি না। এবার এই বিষাক্ত বাতাস থেকে আমাকে মুক্তি দাও। সময় হোক, তখন না হয় নিয়ে যাব। আসো তো, কাছে আসো। তোমার খোলা চুলে বেলি ফুলের মালা গুজে দেই। তোহফা এগিয়ে আসে, যত্ন করে তোহফার চুলে মালা গুজে দেয়। তোহফা আওয়াদের কাঁধে পরম শান্তিতে মাথা রাখে। আওয়াদ তোহফার হাত দুটো আগলে নিয়ে বলে, জানো তোহফা, তুমি চলে আসার পর আমাদের গল্পটা আর বড় হয়নি। যে গল্পটা তুমি শেষ করেছিলে সেটা সেখানে থেমে আছে, আর কেউ লিখেনি। আপনি আর আমি মিলে তারপর না হয় একসাথে লিখতে বসবো গল্পের শুরু এবং শেষ। শেষ তো তুমি করেই দিলে, নতুন করে আর শেষ হবার নেই। ওভাবে বলছেন কেন? এই দেখুন, এই আঘাতের চিহ্ন আমাকে আপনার থেকে দূরে নিয়ে গেছে। আমার এখনো আপনার কাছে আসতে দ্বিধা করে। পাছে যদি আপনি আমায় ঘৃণা করেন। ওভাবে বলো না তোহফা, তুমি আমার কাছে সদ্য ফোটা কামিনী ফুলের মতোই শুভ্র এবং পবিত্র। ও কথা বলে আমার পাপের বোঝা বাড়িয়ে দিও না। আমার মনে হয় সেদিন আমার জন্য। আওয়াদ হু হু করে কেঁদে ওঠে। তোহফা যত্ন নিয়ে আওয়াদের চোখের পানি মুছে দিয়ে বলে, আপনাকে কাঁদলে একদম বাচ্চা বাচ্চা লাগে আওয়াদ। মনে হয়
আমি 5 বছরের একটা বাচ্চার কান্না মুছে দিচ্ছি। আওয়াদ হেসে তোহফাকে বুকে আগলে নেয়। আবারও একা একা কথা বলতে থাকে আওয়াদ। দেখতে পাই পাশেই তার কথা শুনে খিলখিল করে হাসছে তোহফা। অন্যদিকে পেছন থেকে এমন দৃশ্য দেখে চোখের জল মোছে আকবর। স্যারের পিছু সে প্রতিবার আসে। স্যারের এই একা একা বলা কথাগুলোও সে নীরবে শুনে যায়। প্রতিবার তার কান্না পায় এবং সে কাঁদে। বাড়িতে ফিরে এই পাগল প্রেমিকের কথা তার স্ত্রীকে শোনায়। তার স্ত্রী প্রথম প্রথম আগ্রহ নিয়ে শুনলেও এখন কেন জানি বিরক্ত প্রকাশ করে। হয়তো আকবরের মতো সামনে থেকে দেখে না বলেই তার এত বিরক্ত। কই, আকবরের তো বিরক্ত লাগে না। তার তো প্রতিবার এই দৃশ্য দেখলে কান্না পায়, যেমন এখনো পাচ্ছে। একটা মানুষের মৃত্যু, অথচ কতগুলো গল্পের সমাপ্তি হলো। একজন মানুষ যে একাই অনেকগুলো গল্পের ইতি টানলো। সকল মানুষের গল্প একটা মানুষের মাঝেই আটকে। অতঃপর গল্পটা তোহফা নামের মেয়েটার, যে চলে যাবার সাথে সাথেই সব গল্পের ইতি হয়েছে। আওয়াদ বেঞ্চ থেকে উঠে দাঁড়ালো, কারণ তার কল্পনার রাজ্য থেকে তোহফা আপাতত বিদায় নিয়েছে। হয়তো নতুন পূর্ণিমায় তাদের আবারও দেখা হবে, কথা হবে, ভাব বিনিময় হবে, হবে অনুভূতি প্রকাশ করার স্বপ্ন। হাঁটতে হাঁটতেই আওয়াদ বিড়বিড় করল, অতঃপর গল্পটা তোমার তোহফা, সমাপ্তি।